রেশিও এন্ড প্রপোর্শন ক্লাসে আবার একবার সবাইকে স্বাগত। আজকে আমরা বেশ কিছু বিভিন্ন ভ্যারাইটির এক্সারসাইজ করে আমরা রেশিও এন্ড প্রপোর্শন চ্যাপ্টারটার কনক্লুশন টানবো। এর আগের ভিডিওগুলি তোমরা দেখেছো, ভালো ভালো কমেন্ট করেছো, খুব ভালো লেগেছে। দেখতে থাকো, ভালো ভালো এক্সারসাইজ করাবো। আর সব থেকে এরপরে আজকে আমরা রেশিও এন্ড চ্যাপ্টারটার কনক্লুশন টানবো। এরপরে কোন চ্যাপ্টারটা অ্যারিথমেটিকের শুরু করতে হবে তোমরা কমেন্ট করে জানাতে পারো, আদারওয়াইজ আমি আমার পছন্দ মতো একটা চ্যাপ্টার শুরু করে দেবো। দেখো আজকে আমরা রেশিও এন্ড চ্যাপ্টারে বেশ কিছু এক্সারসাইজ করবো। দেখো বোর্ডে যে দুটো অঙ্ক লেখা রয়েছে সেই দুটো অঙ্কটা, প্রথম অঙ্কটা আগে পড়ে নেই। দেখো কি বলেছে। তোমরা এক কাজ করতে পারো, অনেক সময় লেখার অসুবিধা থাকে, অনেকে কমেন্ট করে বলেছো যে বুঝতে পারি না। তো তোমরা এক কাজ করতে পারো, এখন ভিডিওটাকে পজ করে প্রথমে অঙ্ক দুটোকে টুকে নাও। আমি যখন বলবো তখন যদি কোথায় হাতের লেখা অসুবিধা কিংবা কিছুতে অসুবিধা হয় আমার বলার সাথে সাথে ঠিক করে নিতে পারবে। দেখো কি বলেছে প্রথমটায়, ডিভাইড রুপিস 671 টাকা এবং এবিসি এর মধ্যে 671 টাকা ভাগ করে দাও। সাজ দ্যাট, যাতে করে দেয়ার শেয়ারস বি ইনক্রিজড বাই রুপিস 3, রুপিস 7 and রুপিস 9 রেসপেক্টিভলি and the remainder shall be in the ratio 1:2:3। কি বলতে চেয়েছে ওরা এই কথাটার মধ্যে দিয়ে? ওরা বলতে চেয়েছে যে টোটাল ওদের কাছে রয়েছে 671 টাকা। ভালো করে দেখো, ওরা বলতে চেয়েছে এই যখন 671 টাকা ছিল ওদের কাছে টোটাল, তখন রেশিওটা কিন্তু ওরা আমাদের বলে দেয়নি। ওরা আমার রেশিওটাকে বুদ্ধি করে বলে দিয়েছে। কেমন করে বলেছে দেখো, বলেছে যদি এর অ্যামাউন্ট 3 টাকা বাড়িয়ে দেই, বি এর অ্যামাউন্ট 60 টাকা বাড়িয়ে দেই এবং সি এর অ্যামাউন্ট 9 টাকা বাড়িয়ে দেই, তাহলে যে নতুন টোটালটা তৈরি হবে, তাহলে যে নতুন মোট কত টাকা ভাগ করতে হবে সেটা তৈরি হবে, নতুন অ্যামাউন্টটা তৈরি হবে, সেখানে এবিসি এর শেয়ারের রেশিও বলে দেওয়া আছে 1:2:3। অর্থাৎ এই যে প্রথমে যে টোটালটা বলে দেওয়া ছিল 671, এখানে কিন্তু এবিসি এর অনুপাত 1:2:3 নয়। কোথায় এবিসি এর অনুপাত 1:2:3? যখন এর 3 টাকা বেড়ে গেল, বি এর 7 টাকা বেড়ে গেল এবং সি এর 9 টাকা বেড়ে গেল, এবং বেড়ে যাওয়ার ফলে নতুন যে অ্যামাউন্টটা তৈরি হলো সেই অ্যামাউন্টে এবিসি এর শেয়ারের অনুপাত হচ্ছে 1:2:3। তাহলে কথা মতো আমাকে নতুন শেয়ারটা বা নিউ টোটালটা ক্যালকুলেট করতে হবে। আগে টোটাল ছিল কত? 671। তাহলে এখন নিউ টোটাল, নতুন টোটাল কত হবে? এখন নতুন টোটাল হবে 671 তো আগেই ছিল, যোগ কি হয়েছে 3 টাকা বেড়ে গেছে এর, 60 টাকা বেড়ে গেছে বি এর এবং 9 টাকা বেড়ে গেছে সি এর। তাহলে টোটাল এতগুলো টাকা বেড়ে গেছে, 9 7 16 আর 9 19 বেড়ে গেছে। তাহলে হয়েছে কত? 690। দেখো বুঝতে পেরেছো কিনা? নতুন টোটাল হচ্ছে 690। তাহলে এখন নতুন টোটাল পেয়ে গেছি, রেশিও জানি, তাহলে রেশিওকে 3 থেকে যোগ করে দিই, 3 2 5 একে 6, তাহলে 6 ইজ ইকুইভ্যালেন্ট টু 690। তাহলে 6 যদি ইকুইভ্যালেন্ট টু 690 হয়, তাহলে 1 ইজ ইকুইভ্যালেন্ট টু কত? 115। তাহলে 1 ইকুইভ্যালেন্ট টু 115। এখন আমাদের কি বের করতে হবে? বলেছে যে প্রথমে 671 টাকা ভাগ করে দেওয়ার সময় এবিসি এর শেয়ার কত ছিল। আমি দেখি আগে 690 টাকা যখন ভাগ করছি তখন এবিসি এর শেয়ার কত। তাহলে এবিসি এর শেয়ার কত হবে যখন আমি নিউ টোটাল অনুযায়ী ভাগ করছি, কারণ রেশিওটা তো নতুন নিউ টোটালের রেশিও। তাহলে যখন ভাগ করছি তখন এর শেয়ার কত? 115 টাকা যদি 1 রেশিও হয় তাহলে কত? এর শেয়ার কত? 115, কারণ 1 দিয়ে গুণ করলাম। বি এর শেয়ার কত হবে? 230। সি এর শেয়ার কত হবে? 345। এবার কি করেছে, এটা নতুন বাড়ার পরে এ বি সি এর শেয়ার, কিন্তু আমাকে আগেরটা চেয়েছে। এই 115 কেন পেয়েছি? নাকি 3 বেড়ে গেছে বলে। তাহলে যদি এখান থেকে 3 বিয়োগ দিয়ে দেই তাহলে আগের শেয়ারটা পেয়ে যাব। আর বি এর 230 টাকা কেন পেয়েছি? কারণ কি 7 বেড়ে গেছে বলে। তাহলে আমি 7 যদি বিয়োগ করে দেই তাহলে আগের শেয়ারটা পেয়ে যাব। দেখো বুঝতে পারছো কিনা? এটা কি হয়েছে দেখো, এটা কেন পেয়েছি? রুপিস 9 টাকা বেড়ে গেছে বলে। তাহলে এখান থেকে আমি 9 বিয়োগ করে দেবো, তাহলে থাকলো কত? 336 টাকা। এটা হলো নিউ শেয়ার। দেখো বুঝতে পেরেছো কিনা? এটা হলো নিউ শেয়ার, এটাই আমাকে ক্যালকুলেট করতে বলেছি। দেখো পরের অঙ্কটা করলে আরো ভালো বুঝতে পারবে। দেখো পরের অঙ্কটা করলে আরো এই অঙ্কগুলো ক্লিয়ার হয়ে যাবে। দেখো বুঝতে পেরেছো কিনা? আমি পরের অঙ্কটা করি, তাহলে আলো ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। চলো একটু ফটাফট করি। 2 নম্বর কি বলেছে? বলেছে রুপিস 1087 ইজ ডিভাইডেড এবং এবিসি 1087 টাকায় এবিসি এর মধ্যে ভাগ করে দিতে হবে। সাজ দ্যাট, কেমন করে? নাকি ইফ রুপিস 10, রুপিস 12 এন্ড রুপিস 15 আর
diminished from shares of ABC respectively, the remainder will be in the ratio of 5:7:9. Then find B এর শেয়ার। তাহলে বি এর শেয়ার কত বড় বলেছে যে প্রথমে টোটাল দেওয়া ছিল ভালো করে দেখো 1087 টাকা, ভালো কথা। তারপরে বলেছে এটা এবিসি এর মধ্যে ভাগ করে দেওয়ার কথা, কিন্তু ওরা রেশিওটা বলে দেয়নি। ওরা রেশিওটা বলে দিয়েছে কিন্তু বুদ্ধি করে বলে দিয়েছে। কেমন বলে দিয়েছে? বলেছে এর যদি 10 টাকা বেড়ে যায়, বি এর শেয়ার যদি 12 টাকা বেড়ে যায়, সি এর সরি কমে যায়, ডিমিনিশড বলেছে এর শেয়ার যদি 10 টাকা কমে যায়, বি এর শেয়ার যদি 12 টাকা কমে যায়, সি এর শেয়ার যদি 15 টাকা কমে যায়, তাহলে যে নতুন অ্যামাউন্টটা তৈরি হবে, নতুন টোটালটা তৈরি হবে, সেখানে তার রেশিও হচ্ছে এবিসি এর রেশিও হচ্ছে 5:7:9। অর্থাৎ 1087তে কিন্তু তাদের রেশিও 5:7:9 নয়, কমে যাওয়ার পরে তাদের শেয়ারের রেশিও হচ্ছে 5:7:9। বোঝা গেল কেন? দেখো অঙ্কটা। তাহলে আমরা নিউ টোটালটা বের করব। নিউ টোটাল একই রকম ভাবে আগের অঙ্কটার মতো একই রকম অঙ্ক দিয়েছি 1087। যেহেতু ডিমিনিশড হয়েছে, কমে গেছে, তাহলে বিয়োগ করব। যেহেতু তিনজনেরই কমেছে, তাহলে তিনটা যোগ করব। তাহলে কত হচ্ছে? 12 10 22 আর 15 কত? 37। তাহলে যদি আমি 37 বিয়োগ করি, তাহলে আমার নিউ টোটালটা পাওয়া যাবে 1050। এই 1050-এ রেশিওটা বলে দিয়েছে 5:7:9। তাহলে 5:7:9 যদি হয়, 5 7 16 আর 9 25, তাহলে 25 ইজ ইকুইভ্যালেন্ট টু, ঠিক আছে তো, 5 7 12 আর 9, সরি ভুল হয়ে গেছে, 5 7 12 আর 9 হচ্ছে কত? 12 আর 9 21। তাহলে 21 ইজ ইকুইভ্যালেন্ট টু 1050। তাহলে এখান থেকে কত হবে? 1 ইজ ইকুইভ্যালেন্ট টু 550। 50 হয়ে গেল, 1 রেশিও বরাবর 50 পেয়ে গেছি। তাহলে কি বলেছে? ফাইন্ড বি এর শেয়ার। বি এর শেয়ার কত ছিল? তাহলে দেখি নতুন জায়গায়, কারণ কি নতুন টোটাল আর রেশিওটা নতুনের রেশিও দিয়েছে, তাহলে নতুন বি এর শেয়ারটা ও পরের শেয়ারটা পাবো। বি এর শেয়ার কত পাবো? বি এর শেয়ার কত পাবো বলো? কত পাবো? বি এর রেশিও কত? বি কোথায়? বি এর রেশিও 7। তাহলে 7 কত? 3 7 50, 350। বুঝতে পেরেছো কিনা দেখো। কিন্তু এটা কেন পেয়েছি? নাকি 15 টাকা, সরি বি এর 12 টাকা ডিমিনিশড করেছি বলে পেয়েছি, বি এর 12 টাকা কমে গেছে বলে পেয়েছি, কিন্তু অ্যাকচুয়ালি যদি 1087তে বি কত আছে, তাহলে সেটা যদি বের করতে হয় এর সঙ্গে 12 যোগ করতে হবে। কারণ এই রেশিও, এই নিউ টোটাল আমরা 12 কমিয়ে পেয়েছি। তাহলে অ্যাকচুয়াল বি এর শেয়ার কত এটা বের করার জন্য অবশ্যই তোমাকে 12 যোগ করতে হবে। তাহলে কত হলো? 362। দেখো বুঝতে পেরেছো না? হ্যাঁ, একটু ক্যালকুলেশনে ভুল হয়েই যায়। এর আগের দিনও একটা অঙ্ক তো ভুল করেছিলাম, সম্ভবত একটু সিলি মিস্টেক হয়ে গেছিল। তখন ওখানটায় অঙ্কটা এরকম লেখা ছিল সম্ভবত। দেখো বুঝতে পেরেছো না? এটা মিটিয়ে দিয়ে একটু ওটা আলোচনা করে দিই। ওখানে লেখা ছিল সম্ভবত 9 ইজ ইকুইভ্যালেন্ট টু 99 বেরিয়েছিল ওই অঙ্কটাতে। তো আমি ভুল করে এখানে 1 ইজ ইকুইভ্যালেন্ট টু 9 লিখে দিয়েছিলাম। কিন্তু এটা তো স্বাভাবিক ব্যাপার, 9 দিয়ে ভাগ করলে 11 হবে। সেটাকে তোমরা ঠিক করে নিয়ে আশা করি ঠিক করে নিয়েছো। তাহলে স্মলারটা হবে সম্ভবত 3 রেশিও ছিল, 3 × 11 মানে 33 হতো। সম্ভবত ঠিক করে দিয়েছো। দেখে নাও, পরের অঙ্ক করছি। দেখো বোর্ডে 3টা সহজ এক্সারসাইজ দিয়েছি, তোমরা নিজেরাই পড়বে, দেখো করতে পারছো কিনা, ফটাফট করে নাও। আর আজকে হচ্ছে কোনো স্পেশাল মেথড বা স্পেসিফিক মেথড কিংবা স্পেসিফিক টাইপ করব না, আজকে আমরা র্যান্ডমলি অঙ্ক করব। তাহলে যে কোনো টাইপস, যে কোনো সময়ে যে কোনো টাইপসের অঙ্ক চলে আসতে পারে, সেটার জন্য ঠিক থাকতে হবে। আর দেখো বোর্ডে সহজ 3টা অঙ্ক দিয়েছে, করতে পারছো কিনা। দেখো প্রথম অঙ্কটা খুবই সহজ বলেছে, আমি একটু বলে দিই, তোমরা হয়তো ইজিলি পারবে। 1 লাইনার সব। দ্য রেশিও অফ ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার ইজ 11:10। ইনকাম এবং এক্সপেন্ডিচারের অনুপাত, মানে ইনকাম আর এক্সপেন্ডিচার, এখানে দেখো ভালো করে, এটা ইনকাম আর এটা হচ্ছে এক্সপেন্ডিচার। ভালো করে দেখো, এটা ইনকাম, এটা এক্সপেন্ডিচার। ইনকাম আর এক্সপেন্ডিচারের রেশিও বলে দিয়েছে। বলা আছে হি সেভস ₹9,000। সে বলেছে সে 9,000 টাকা সেভ করে পার অ্যানাম, প্রতি বছরে 9,000 টাকা সেভ করে। দেন ফাইন্ড হিজ মান্থলি ইনকাম। তাহলে তার মান্থলি ইনকাম কত হবে? অঙ্ক বোঝা গেছে। তাহলে সেভিংস কি করে পাওয়া যায়? আমি তোমাদেরকে আগেই বলেছি যে ইনকাম থেকে তুমি যত টাকা খরচ করেছো, অর্থাৎ এক্সপেন্ডিচার, ইনকাম থেকে যদি তুমি এক্সপেন্ডিচার বাদ দাও তাহলে সেটা সেভিংস। তাহলে প্রথমে যে 11টা লেখা রয়েছে এখানে দেখো, এই 11টা হচ্ছে ইনকাম আর পরেরটা হচ্ছে এক্সপেন্ডিচার। তাহলে সেভিংস কত? বিয়োগ করো, তাহলে কত হচ্ছে? 1। তাহলে 1 ইজ ইকুইভ্যালেন্ট, এটা হচ্ছে সেভিংস, আর সেভিংস বলেও দিয়েছে 9,000। এখানে দেখো ভালো করে, সেভিংস বলেও দিয়েছে 9,000, তাহলে 1 ইজ ইকুইভ্যালেন্ট টু 9,000। ঠিক কিনা?
তাহলে আমাকে কি বলেছে যে তার মান্থলি ইনকাম কত, তাহলে ইনকাম বের করতে হবে। তাহলে আমাকে রেশিওটা যেটা নিতে হবে সেটা হচ্ছে ইনকামের রেশিও। তাহলে এখানে ইনকামের রেশিও কত রয়েছে 11। তাহলে 11 যদি নেই, 11 রেশিও বরাবর কত, 11 দিয়ে গুণ করি 99,000। তাহলে তার এটা হচ্ছে, যেহেতু তুমি এখানে সেভিংসটা দেওয়া আছে পার এনামের সেভিংস, পার এনাম কতটার মনে হচ্ছে বছরের সেভিংস দেওয়া আছে, তাহলে ইনকামটাও যেটা বেরিয়েছে সেটা বছরের ইনকাম বেরিয়েছে। কিন্তু ওরা বের করতে বলেছে মান্থলি ইনকাম। তাহলে মান্থলি ইনকাম যদি বের করতে হয় তাহলে আমরা কি করতে হবে, এটাকে 12 দিয়ে ভাগ করে দিতে হবে মান্থলি ইনকাম বের করতে গেলে, ঠিক কিনা? তাহলে 12 দিয়ে যদি ভাগ করি এটাকে, তাহলে কি পাচ্ছি আমি, 8 বারং 96, তাহলে তো আছে 3 30, 12 দুগুণ 24, 6 60, 5 বারং 60, তারপরে একটা শূন্য পড়ে থাকছে। তাহলে তার মান্থলি ইনকাম কত, 8,250। দেখো বুঝতে পেরেছো কিনা, ওয়ান লাইনার, বুঝতে পেরেছো কিনা দেখো। যদি বুঝতে পারো 4 নম্বরটা ফটাফট উত্তর বলো, মনে মনে দেখে বলে দাও। দেখো 4 নম্বরটা কি বলেছে আমি বলে দিই, টু ন্যাচারাল নাম্বারস আর ইন দ্য রেশিও, দুটো ন্যাচারাল নাম্বারের রেশিও বলে দিয়েছে 3:5 এন্ড देयर প্রোডাক্ট ইজ বলে দিয়েছে 2160, ফাইন্ড দ্য স্মল প্রোডাক্ট, ছোটটা বের করতে বলেছে, ভালো কথা। তাহলে দুটো সংখ্যা বেরিয়েছে, তাহলে এখান থেকে আমি ওয়ান রেশিও কি করে ক্যালকুলেট করব গুণের বেলায়, ওয়ান রেশিও সমান কিভাবে ক্যালকুলেট করব গুণের বেলায়, আমি কি বলেছিলাম ওয়ান রেশিও ইজ ইকুইভ্যালেন্ট টু, আমি কি করব যেটা প্রোডাক্ট দেওয়া আছে সেটাকেই রাখবো, 2160 কেই রাখবো উপরে প্রোডাক্ট, আর যেটা আছে 3 আর 5 এই দুটোকে গুণ করে নিচে বসাবো। কিন্তু যেহেতু প্রোডাক্ট বলেছে তাহলে রুট দিয়ে দেবো, এইভাবে করে ওয়ান রেশিও ক্যালকুলেট করবো। এরকম একটা প্রোডাক্টের অঙ্ক দিয়ে আমি করিয়েছিলাম। দেখো তার প্রথমে যদি আমি করি এটাকে কাটি, তাহলে কত হচ্ছে 15 15 6 66, তাহলে কত হচ্ছে 4 15 60, তাহলে 6 থাকছে 60 হচ্ছে 4 15 60, রুট ওভার 144, রুট ওভার 144 আসছে, তার মানে রুট ওভার 144 আসছে, তার মানে এটা মানে কত 12। তাহলে ওয়ান রেশিও ইকুয়াল টু 12 বেরিয়ে গেছে। স্মলার ওয়ানটা বের করতে বলেছে, তাহলে ছোটটা বের করতে বলে, ছোটটার রেশিও কত 3, তাহলে ছোটটা কত হবে 3 গুণিত 12 মানে কত 36। দেখো বুঝতে পেরেছি না, এরকমই ছোট ছোট অঙ্ক আসে পরীক্ষায়। তাহলে কত স্মলার ওয়ানটা হচ্ছে 36। তাহলে এই রুটটা কেন আসে যদি ভুলে যাওয়া থাকে তাহলে আমি আরেকবার বলি, এটাকে যদি 3x ভাবো আর এটাকে যদি 5x ভাবো তাহলে দুটোর গুণ করলে কি হয় 5x, তাহলে 15s স্কয়ার। তাহলে এইটাকে দিয়ে যখন ইকুয়েশন বানাবে সলভ করতে যাবে তখন এই s স্কয়ারের মাথায় যে স্কয়ারটা আছে সেটা ওই পাশে রুট হয়ে যায়, সেই রুটটাই এখানে দেওয়া হয়, আদারওয়াইজ গুণ করে তো বসাতেই হয়। কিন্তু স্পেশালি রুটটা কেন আসে গুণের বেলায়, এটা হচ্ছে কারণ। দেখো পরেরটা ফটাফট বলে দাও উত্তর কি বলেছে, টু নাম্বারস আর ইন দ্য রেশিও, দুটো নাম্বারের রেশিও বলা হয়েছে 4:5 এবং এলসিএম বলে দেওয়া আছে 180, ছোটটা বের করতে বলেছে। তাহলে যে দুটো সংখ্যা দেওয়া আছে তাদের রেশিও কত 4:5, তাহলে এটা প্রথমেরটা ফার্স্ট, এটা ফার্স্ট, এটা হচ্ছে সেকেন্ড। তাহলে এই দুটোর যদি এলসিএম করি 4 আর 5 এলসিএম করলে কত হবে 20, তাহলে 20 ইজ ইকুইভ্যালেন্ট টু 180, তাহলে 1 ইজ ইকুইভ্যালেন্ট টু কত হবে 9, তাই তো 1 ইজ ইকুইভ্যালেন্ট টু 9। তাহলে ছোটটা বের করতে বলে, ছোটটা কত হবে, ছোটটার রেশিও কত 4, তাহলে ছোটটা কত হবে 36, 4 নং 36। দেখো বুঝতে পেরেছো কিনা, বোঝা হয়ে গেল। আমি নেক্সট অঙ্কগুলো করাই, চলো নেক্সট দুটো অঙ্ক দেখি। আমার অঙ্ক করানোর সঙ্গে সঙ্গে তোমরা খাতা কলম নিয়ে বসো, তাহলে কনসেপ্টের সঙ্গে সঙ্গে ফুললি প্রিপেয়ার্ড হয়ে যাবে। দেখো কি বলেছে, প্রথমে যদি আমি পড়ি কি বলেছে, দ্য সাম অফ দ্য স্কোয়ারস অফ 3 নাম্বারস ইজ 532, তিনটা সংখ্যা বলে দেওয়া আছে, তিনটা সংখ্যার স্কোয়ারের সমষ্টি বলে দেওয়া আছে 532। এরকম অঙ্ক আমরা আগেও করেছি, স্কোয়ারের সমষ্টি দেওয়া থাকলে কি করতে হয়, কিন্তু ওখানে সরাসরি রেশিওটা বলে দেওয়া ছিল, এখানে সরাসরি রেশিওটা বলে দেয়নি। এখানে কি বলেছে কি, দ্য রেশিও অফ দ্য ফার্স্ট অ্যান্ড দ্য সেকেন্ড, প্রথম এবং দ্বিতীয় সংখ্যার অনুপাত অ্যাজ অলসো অফ, এই কথাটার মানে হচ্ছে সমান, অ্যাজ অলসো অফ এই কথাটার মানে হচ্ছে সমান, এবং প্রথম এবং দ্বিতীয় সংখ্যার অনুপাত সেটা কার সঙ্গে সমান, দ্য সেকেন্ড এন্ড দ্য থার্ড, দ্বিতীয় এবং তৃতীয়র সঙ্গে সমান, যেটা কিনা 3:2। তাহলে এই বড় লাইনটার মধ্যে ওরা কি বলতে চেয়েছে, ওরা বলতে চেয়েছে যে প্রথম এবং দ্বিতীয় সংখ্যার অনুপাত দ্বিতীয় এবং তৃতীয় সংখ্যার অনুপাতের সঙ্গে সমান, এবং সেই অনুপাতটা হলো 3:2। তাহলে তিনটাকে যদি আমি এ বি সি মনে করি, তাহলে দেখো a:b এইটা আর b:c, দ্বিতীয় আর তৃতীয় সংখ্যার অনুপাত কত বলে দেওয়া আছে 3:2, এবং বলেছে এই দুটো অনুপাত সমান, তার মানে কি এটাও 3:2 হবে। তাহলে a:b জানি b:c জানি, তাহলে a:b:c বের করতে পারবো। তাহলে আমি কি করবো, a এর নিচে 3 2 আর b এর নিচে 3 এটা 2, যেরকম করে করা শিখেছি সেরকম ভাবে করবো। তাহলে এখানে 3 এখানে 2, 3 3 9, 3 2 6, 2 2 4, তাহলে তিনটা সংখ্যার আমরা কি পেয়ে গেছি রেশিও পেয়ে গেছি, তিনটে সংখ্যার রেশিও পেয়ে গেছি, আমাদের কাজ শেষ। এবার দেখি আমাদের কি দেওয়া আছে,
বর্গের সমষ্টি। তাহলে বর্গের সমষ্টি দেওয়া থাকুক, ঘনের সমষ্টি দেওয়া থাকুক, সেটা যদি যাই দেওয়া থাকুক না কোনো, সেটার ক্ষেত্রে 1 বের করার নিয়ম আমরা জানি। তাহলে 1 বের করার জন্য কি করতে হবে, একটা স্কোয়ার রুট চলে আসবে। কেন? কারণ কি এখানে স্কোয়ার আছে, চলে আসবে বর্গ, বর্গ চলে আসবে, যেটা দেওয়া আছে সেটা উপরে বসিয়ে দেবো। আর কি করবো, যে রেশিওটা জানি আমি সেগুলোকে স্কোয়ার করে দেবো। ভালো করে মনে করো, স্কোয়ার করে দেবো। তাহলে এটাকে যদি আমি করি তাহলে কত হচ্ছে, 9 নং 81 আর 636, 81 আর 36 যোগ করলে হচ্ছে 117, 117 সঙ্গে 16, 4 4 16 যোগ করলে কত হচ্ছে 133। তাহলে আমি পাচ্ছি উপরে 532, নিচে পাচ্ছি হচ্ছে 133। 133 কে যদি 4 দিয়ে গুণ করা যায় পাওয়া যায় 532। তাহলে কি পেলাম আমরা, 4 এর রুট পেলাম। 4 এর রুট মানে কত, 2। দেখো 1:2 ক্যালকুলেট হয়ে গেল। ভালো করে দেখো, 1:2 ক্যালকুলেট হয়ে গেল। নিচে দেখো 1:2 ক্যালকুলেট হয়ে গেল। এবার বলেছে ফাইন্ড দ্য থার্ড ওয়ান, তৃতীয় সংখ্যাটা বের করতে বলেছে। তাহলে তৃতীয় সংখ্যাটা কত হবে, তৃতীয় সংখ্যার রেশিও 4, 1 জানি 2, তাহলে 4 দুগুণ কত, 8। তাহলে তৃতীয় সংখ্যা থার্ড ওয়ান কি হবে, সি, ভ্যালু কত হবে, 8। দেখো বুঝতে পেরেছো কিনা, রেশিও জানি 2, এই সরি 1:2 জানি, আর 4 তার রেশিওটা দেওয়া আছে 4, তাহলে 4 আর 2 গুণ করবো, কারণ থার্ডটা বের করতে বলেছে আমাকে, তাহলে সেটা কত হবে, 8। দেখো বুঝতে পেরেছো কিনা, যদি বোঝা হয়ে থাকে তাহলে নেক্সট অঙ্ক ফটাফট করে দিই, দেখো তোমরা পারবে কিনা। দেখো কি বলেছে, এ ম্যান স্পেন্ডস এ পার্ট অফ হিজ মান্থলি ইনকাম এন্ড সেভস এ পার্ট অফ ইট। কি বলেছে, একজন মানুষ তার ইনকামের কিছু পার্ট এক্সপেন্স করে দেয়, খরচ করে দেয়, স্পেন্ড করে দেয়, খরচ করে দেয়, অ্যান্ড সেভ, কিছু অংশ বাঁচিয়ে রাখে। ভালো কথা। দ্য রেশিও অফ হিজ এক্সপেন্ডিচার টু হিজ সেভিংস, এক্সপেন্ডিচার আর সেভিং এর রেশিও হচ্ছে ইএক্স, আর সেভিংস এইটার রেশিও কত বলে দেওয়া আছে, 26:3 বলা আছে। ইফ হিজ মান্থলি ইনকাম ইজ 7,250, যে জিনিসটা দেওয়া আছে সেই জিনিসটা কি দেওয়া আছে, মান্থলি ইনকাম দেওয়া আছে। তাহলে সেভিংস আর এক্সপেন্ডিচারকে কাজে লাগিয়ে, কি করে আমরা ইনকাম পেতে পারি। ধরো যদি এরকম হয় ব্যাপারটা, 100 টাকা কেউ ইনকাম 100 টাকা, আর ধরো সে এক্সপেন্স করে 40 টাকা, আগেও বুঝিয়েছি, আর হচ্ছে ধরো সেভ তাহলে কত করবে 40। তাহলে মনে করো এটা নাই, তাহলে এক্সপেন্ডিচার আর সেভিংস কে কাজে লাগিয়ে, সরি এখানে 60 হবে, 100 ধরেছিলাম, তাহলে মনে করো এটা নাই, তাহলে এক্সপেন্ডিচার আর সেভিংস কে কাজে লাগিয়ে কি করে আমরা ইনকাম পাবো, 40 আর 60 যোগ করে। অর্থাৎ এক্সপেন্ডিচার আর সেভিংস কে যোগ করলে ইনকাম পাওয়া যায়, এটা সবাই জানে, সিম্পল কথা, সবাই জানে। তাহলে যদি আমি এই দুটোকে যোগ করি, কারণ ইনকাম দেওয়া আছে, তাহলে এই দুটোকে যোগ করে আমাকে ইনকাম বানাতে হবে, এক্সপেন্ডিচার আর সেভিং যোগ করে ইনকাম বানাতে হবে। তাহলে 26 আর 3 যোগ করলে কত হচ্ছে 29, তাহলে 29 ইকুইভ্যালেন্ট টু কত, 7,250। বুঝা গেল কিনা। তাহলে 1 কত হবে, 1 কত হবে, 29 দুগুণ কত হয় 58, থাকে কত 14, 145, তাহলে কত হচ্ছে 5, 29, 145 এর 0, 1 কত পাচ্ছি 250। দেখো বুঝতে পারছো কিনা। এবার 1 জানি, এবার আমি বের করে দেবো। কি বলেছে, হোয়াট ইজ অ্যামাউন্ট অফ হিজ মান্থলি সেভিং, তার সেভিং কত টাকা হয়। তাহলে সেভিং এর রেশিও কোনটা, সেভিং এর রেশিও হচ্ছে 3, তাহলে সেভিংস কত হবে 250 গুণিত 3, তাহলে কত হচ্ছে 750। দেখো বুঝতে পেরেছো কিনা। পরের দুটো অঙ্ক দেখি। আর দেখো পড়াতে গিয়ে ছোট ছোট সিলি মিস্টেক হয়ে যায়, আর সবচেয়ে বড় কথা হলো তোমরা আমার সামনে থাকো না বলে সেই মিস্টেকগুলো একটু প্রবলেমে পড়ে যায়, থাকলে সেগুলোকে ধরে দিতে পারতে, আর তাহলে বুঝতেও সুবিধা হতো, বোঝাতেও সুবিধা হতো। দেখো অঙ্ক দুটো কি বলেছে, 2 numbers are in the ratio 17:45, দুটো সংখ্যার অনুপাত বলে দিয়েছে 17:45, বলেছে 1/3 of the smaller, বলেছে ছোটটার 1/3 অংশ is less than, ছোট কার চেয়ে ছোট, 1/5 of the bigger, বড়টার 1/5 অংশ থেকে ছোট। তাহলে কি বলেছে, ছোটটার 1/3 অংশ বড়টার 1/5 অংশ থেকে ছোট, বাই 15, কত ছোট, 15 ছোট, ফাইন্ড দ্য স্মলার নাম্বার। তাহলে ছোট সংখ্যাটা বের করতে বলেছে। তাহলে কি বলেছে, তাহলে আমি ছোটটার 1/3 অংশ আগে হিসাব করি। ছোটটার 1/3 অংশ, ছোটটা কত 17, এর 1/3 অংশ হিসাব করলে কত হবে 1/3, 17/3। এবার বড়টার 1/5 অংশ হিসাব করি, বড়টা 45, 1/5 অংশ কত হবে, 1/5 অংশ হবে 9। তাহলে এবার কি বলেছে, বড়টার 1/5 অংশ থেকে ছোটটা ছোট, ছোটটার 1/3 অংশ ছোট, তার মানে বড়কে, এইটা বড়, 9 - 17/3, এইটা মানে কত, এইটা মানে কত 15, কারণ কি ওরা বলে দিয়েছে 15 ছোট, তার মানে এটা মানে 15। তাহলে এটা যদি 15 হয়, 3 নং 27 থেকে 17 গেল, তাহলে 10/3 ইজ ইকুইভ্যালেন্ট টু 15। যদি হয় তাহলে 1 রেশিও বরাবর এখান থেকে আমি পেয়ে যেতে পারবো
15 নিচে এটাকে বসাবো ভগ্নাংশটাকে, তাহলে সেটা উল্টে যাবে, হয়ে যাবে 3/10। তাহলে 5 দিয়ে যদি কাটি 5 দুগুণে 10, 3 5 15, তাহলে 1 রেশিও বরাবর কত বেরোলো 9/2। যখনই 1 রেশিও ক্যালকুলেট হয়ে গেল, আমাকে যা বের করতে বলেছে তাই বের করে দেবো। বলেছে স্মলার নাম্বার, ছোটটা বের করো। তাহলে ছোটটার রেশিও কই? ছোটটার রেশিও এখানে 17। তাহলে ছোটটা কত হবে, স্মলারটা কত হবে? আমি ছোটটার রেশিওকে 1 রেশিও যত বেরিয়েছে সেটা দিয়ে ভাগ করে দেবো, গুণ করে দেবো। গুণ করলে কত হচ্ছে, 17কে 9 দিয়ে গুণ করলে কত হচ্ছে 153। 153কে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 76 2 152, 1 থাকছে তাই একটা উপরে আর নিচে 2টা নিচে। দেখো বুঝতে পেরেছো কিনা? 17 পূর্ণ 1/2, 76 পূর্ণ 1/2, এটা হবে আমার সব থেকে ছোট সংখ্যা। দেখো বুঝতে পেরেছো কিনা? যদি বোঝা হয়ে থাকে তাহলে নেক্সট অঙ্ক শুরু করি। নেক্সট অঙ্কে কি বলেছে দেখো, নেক্সট অঙ্ক বলেছে এ সাম অফ 4 মেম্বার্স এ বি সি ডি ইজ 110। এ বি সি ডি টোটাল টাকা হচ্ছে 110। তারপরে বলেছে সি ইজ টুয়াইস এ, এই কথাটা বলেছে সি ইজ টুয়াইস এ, এই কথাটার মানে হচ্ছে সি এর 2 গুণ। এবং পরে আরো বলেছে সাম অফ এ এন্ড ডি, এ আর ডি এর যোগফল ইজ ইকুয়াল টু দ্য বি এন্ড সি, বি আর সি এর যোগফলের সাথে সমান। ঠিক আছে? এবং পরে আরো বলেছে এন্ড এবং a is to b is equal to 3:5, a এবং b এর অনুপাত 3:5। তারপরে বলেছে ফাইন্ড দ্য নাম্বারস, নাম্বারসগুলো খুঁজে বের করো। সেটা ভালো কথা। তাহলে এখানে এ বি সি ডি এর টোটাল ভ্যালুটা দিয়ে দিয়েছে। যদি আমি রেশিওটা জেনে যেতে পারতাম তাহলে রেশিওটিক ডিভিশন অ্যাপ্লাই করে আমি প্রত্যেকটা মেম্বারসের সাম কত সেটাকে বের করে ফেলতে পারতাম, প্রতিটা মেম্বার কত করে পাবে সেটাকে বের করে ফেলতাম। কিন্তু অসুবিধাটা হচ্ছে এখানে এ বি সি ডি এর সরাসরি রেশিওটা বলে দেয়নি, সেটাকে আমাকে ক্যালকুলেট করতে হবে বুদ্ধি করে। ওরা শুধু এ ইস টু বি বলে দিয়েছে। ওরা কি বলে দিয়েছে? শুধুমাত্র এ ইস টু বি বলে দিয়েছে, সেটা বলে দিয়েছে 3:5। ভালো কথা। তারপরে কি বলেছে সি ইজ টুয়াইস এ, প্রথম শর্ত ওরা দিয়েছে সি ইজ টুয়াইস এ, সি হলো এর 2 গুণ। তাহলে কত হবে, এ মানে কত 3, তাহলে সি কত হবে 6, 3 2 6, কারণ এ মানে 3, 2 × 3 মানে 6, সি 6 পেয়ে গেলাম। এবং নেক্সট কন্ডিশন শর্ত ওরা কি বলেছে, এ আর ডি এর যোগফল, এ আর ডি এর যোগফল হচ্ছে বি আর সি এর যোগফলের সাথে সমান। তাহলে দেখো এ মানে কত, এ মানে 3, তাহলে এখানে 3 বসিয়ে দিলাম ডি। আর এখানে বি মানে কত, বি মানে হচ্ছে 5 আর সি মানে বের করেছো 6, তাহলে বি প্লাস 6, বি মানে 5, সি মানে 6 বের করেছো, তাহলে 5 আর 6 কত হবে 11। তাহলে ডি এখান থেকে কত পেয়ে গেলাম আমি 8। পেলাম কি পেলাম না, তিনটে কই বেশি নিয়ে। তাহলে আমি যদি এ বি সি ডি এই রেশিওটা বের করি সেটা সমান কত হবে, এ কত, এ 3:5, সি কত বেরিয়েছে 6, তাহলে দিয়ে দিলাম এখানে 6, ডি কত বেরিয়েছে 8, তাহলে 8 দিয়ে দিলাম। তাহলে এ বি সি ডি এর রেশিও ক্যালকুলেট করা হয়ে গেল। দেখো বুঝতে পেরেছো কিনা? এটি রেশিও কমপ্লিট হয়ে গেছে। এবার আমি যা ইচ্ছা তাই বের করে দেবো। এবার কি বলেছে যে প্রত্যেকটা মেম্বারের এইটা বের করো, কত করে পাবে সেটা বের করো। তাহলে এই তিনটে সাম বলে দেওয়া আছে 110, তাহলে এই তিনটাকে যোগ করব, এই চারটাকে যোগ করব, 5 3 8, 8 6 14 আর 8 22। তাহলে 22 কার সাথে ইকুইভ্যালেন্ট হবে, 110 এর সাথে ইকুইভ্যালেন্ট হবে। 22 110 এর সঙ্গে ইকুইভ্যালেন্ট হবে। 22 যদি 110 এর সঙ্গে ইকুইভ্যালেন্ট হয় তাহলে 1 রেশিও বরাবর আমরা কত পাবো, 1 রেশিও বরাবর পাবো 5, কারণ 5 22 110। তাহলে সেই 5 দিয়ে প্রত্যেকটা রেশিওকে গুণ করলেই আমরা প্রত্যেকটা মেম্বারকে পেয়ে যাব। তাহলে এইটাকেও 5 দিয়ে গুণ করতে হবে, এইটাকেও 5 দিয়ে গুণ করতে হবে, প্রত্যেকটাকে 5 দিয়ে গুণ করব। তাহলে প্রথমটাকে গুণ করলে কত হবে 15, পরেরটাকে গুণ করলে কত হবে 25, তারপরেরটাকে গুণ করলে হবে কত 30, তারপরেরটা গুণ করলে কত হবে 40। এই হলো আমার এবিসিডি এর মান। আমরা এবার আর ক্যালকুলেট করলাম না, সরাসরি বের করে দিলাম। দেখো বুঝতে পেরেছো কিনা? চলো দেখি নেক্সট দুটো অঙ্ক দেখি। বলেছে কি বলেছে, দ্য এক্সপেন্সেস অফ এ এন্ড বি আর ইন দ্য রেশিও, এক্সপেন্সের রেশিও এ আর বি এর বলে দেওয়া আছে 2:3। আর বলেছে এ সাম অফ রুপিস 2800 ইজ ইকুয়ালি ডিভাইডেড বিটুইন দেম, বলেছে 2800 টাকা তাদের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হয়েছে এ আর বি এর মধ্যে। যদি 2800 টাকা তাদের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া থাকে তাহলে প্রত্যেকজন কত করে পাবে, 1400 করে পাবে। তাহলে তাদের ইনকামটাকে আমি 1400 ভাবতে পারি। তাহলে ইনকামটাকে যদি 1400 ভাবি তাহলে এ আর বি দুটো লোক আছে, তাদের ইনকামটাকে আমি ভেবে নিলাম যেহেতু 2800 টাকা তাদেরকে দেওয়া হয়েছে তাহলে প্রত্যেকজন 1400 করে পেয়েছে, তাহলে তাদের ইনকামটাকে ধরে নিলাম 1400। এবার কি বলেছে প্রথম লাইনটায়, দ্য এক্সপেন্সেস অফ এ এন্ড বি আর ইন দ্য রেশিও 2:3, তাহলে তাদের এক্সপেন্সের রেশিও বলা দেওয়া আছে 2:3 হলো। বলেছে ইফ এ সেভস রুপিস 600, তাহলে ইনকাম থেকে এক্সপেন্ডিচার কি করে পায়, নাকি সেভিংসকে বাদ দিয়ে। তাহলে এ যেহেতু 600 টাকা সেভ করে তাহলে এখানে -600 লিখে দিলাম।
এবার কি বলেছে, ফাইন্ড বি এর সেভিং, বি এর সেভিং বের করো। জানি না তো, ধরলাম বি কে টাকা সেভ করে, তাহলে বি এর নিচে আমি কে লিখবো, কিন্তু তার সামনে মাইনাস দিতে হবে, যেহেতু সেভ করে বিয়োগ করলেই পাওয়া যায়। তাহলে এবার এটাকে ক্যালকুলেট করবো, সে আগের নিয়ম। তাহলে প্রথম গুণটা যখন প্রথম পার্টটা যখন করব, তখন কোনাকুনি গুণ করার জন্য স্মার্টলি 3 এর থেকে 2 বিয়োগ করে দিলাম, 1 পেলাম, 1 এর সঙ্গে 1400 গুণ করে দিলাম, তাহলে পেলাম কত, 1400। নিচের পার্টটাকে করতে আসলাম, দেখলাম মাইনাস আছে, দুটো মাইনাসকে মুছে দিলাম, তাহলে এখানে কত পেলাম আমি, 1800। একটা পেলাম দেখো 3 গুণিত 600, একটা পেলাম 1800, আর একটা পেলাম 2k। এবার আমি কি বলেছিলাম, যে বড়টা থেকে ছোটটাকে বাদ দিতে হবে। প্রশ্ন, এখানে 1800 বড় নাকি 2k বড়, জানি না, তাহলে একটা যে কোনো একটা লিখে দিই। তাহলে 1800টাকে বড় বড় ভেবে নেই, আর 2kটাকে ছোট ভেবে নেই। বোঝা গেছে? তাহলে এবার মাইনাস দিয়ে দিলাম। দেখো বুঝতে পারছো কিনা? তাহলে এটা যদি ভাবি, এবার এটাকে যদি ক্যালকুলেশন শুরু করি, তাহলে ক্যালকুলেশন করলে কে ইকুয়াল টু, এখান থেকে ক্যালকুলেট করলে কে ইকুয়াল টু কত পাবে, 1800 বেশি গেল, তাহলে কত হলো 400, তাহলে কত পেলাম 200। তাহলে মানে কে মানে 200 পেলো, তাহলে বি কে, তাহলে বি 200 টাকা সেভ করে। বুঝা গেছে? এখন প্রশ্ন, এখান থেকে একটা ছোট্ট একটা জিনিস বলে দিই, নাহলে পরে তোমরা আমাকে বলতে পারো। সেটা হচ্ছে কি, এখানে আমি দুটো জিনিস পেয়েছিলাম, এটা 2k আর একটা 1800। আমি লেখার সময় ছোট কোনটা বড় কোনটা বুঝতে পারিনি। ভালো করে দেখো, 2k পেয়েছিলাম 1800 থেকে, আমি লিখেছিলাম 1800 মাইনাস 2k। কিন্তু কেউ যদি এইটা লিখতো অঙ্কে, 2k মাইনাস 1800 লিখতো, এইটা না লিখে, তাহলে তার ক্ষেত্রে কি অসুবিধা হতো? কারণ জানি না তো বড় কোনটা। তাহলে আমি যদি এইটা লিখতাম, তাহলে এটা সমান 1400 হতো অঙ্ক অনুযায়ী। তাহলে এখান থেকে কে এর মান কত হলো, কত বেরোতো, 1800 পেছে গেল 3200, 2 দিয়ে ভাগ, তাহলে কত বেরোলো 1600। কে এর মান কত বেরোতো, 1600 বেরোতো। কে এর মান 1600 বেরোনো, এই কথাটার মানে কি, বি এর সেভিং 1600 টাকা। তাহলে আমি বি এর ইনকামই 1400 টাকা, আমি সেভ কিভাবে 1600 টাকা করবো? সুতরাং দিস প্রসিডিওর ইজ ইনভ্যালিড। সুতরাং এই প্রসিডিওরটা অ্যাপ্লাই করা যাবে না। কিন্তু তাহলে তুমি যদি এরকম কোনো সিচুয়েশনের মধ্যে পড়ে যাও, এবং যদি কে বের করে নিয়ে আসো, কে বের করে এনে দেখো যে সেটা সেভিং ইনকামের থেকে বড় হয়ে গেছে, সেভিংসটা ইনকামের থেকে বড় হয়ে গেছে, তখন ওই প্রসেসটাকে নেবে না, অন্য প্রসেসটাকে নিয়ে করা শুরু করবে, যেটা আমি করেছি। দেখো বুঝতে পেরেছো কিনা? তাহলে নেক্সট অঙ্ক শুরু করি। নেক্সট অঙ্কে বলা কি আছে, নেক্সট অঙ্কে বলা আছে স্যালারিজ অফ এ এন্ড বি আর ইন দ্য রেশিও 9:4। এ আর বি এর স্যালারির অনুপাত 9:4 রেসপেক্টিভলি, যথাক্রমে। When a salary is increased by 15%, it becomes rupees 5175 টাকা। When a salary is increased by 15%, এই কথাটার মানে যখন এর স্যালারি 15% বাড়িয়ে দেবো, সেটা 5175 টাকা হয়ে যাবে। তাহলে বলেছে বি এর স্যালারি কত, বলেছে এর স্যালারি 15% বাড়িয়ে দিব, তাহলে এর স্যালারিটাকে যদি আমি মনে মনে 100 ভাবি, এর স্যালারিটাকে যদি মনে মনে 100 ভাবি, 15% বাড়িয়ে দেওয়ার পর সেটা কত দাঁড়াবে, 115। আর সেটা কত হয়, তাহলে আমি যদি মনে মনে 100 ভাবি, তাহলে 15% বাড়িয়ে দিলাম, ভালো করে দেখো এখানটায়, ভালো করে তাহলে 115 হবে। 115টা কার সঙ্গে সমান হবে, 5175 এর সঙ্গে সমান হবে, কারণ 15% বাড়িয়েই তো এটা পাওয়া যায়। তাহলে আমি এর স্যালারিটাকে ক্যালকুলেট করি, এর স্যালারি আমি কত ধরেছিলাম, তাহলে এখান থেকে 1 ক্যালকুলেট করি, 1 ক্যালকুলেট করলে কত হবে, 5175 ভাগ 115। এটা যদি হয়, এটাকে আমি কাটাকাটি করি, তাহলে 5 দিয়ে যদি কাটি, তাহলে এখানে কত পাচ্ছি 23, আর এখানে 5 দিয়ে কাটলে 5 2 50, 17 পাচ্ছি, 3 5 15, 2 পাচ্ছি, 5 5 25 হলো। 23 দিয়ে কেটে দেই, 23 দিয়ে কাটলে কত হবে, 4 দিয়ে 4 23 হচ্ছে 92, থাকলো কত, 103 ছিল, থাকলো 11, হলো 115, 5 23 115। তাহলে আমি 1 সমান সমান কত পেলাম, 45। তাহলে আমি এর স্যালারিটিকে কত ধরেছিলাম, 100 ধরেছিলাম, তাহলে 100 রেশিও ক্যালকুলেট করব, 100 মানে কত পাবো আমি, 4500। তাহলে এটা হলো এর স্যালারি। বোঝা গেছে কি যায়নি? এটা হলো এর স্যালারি। বুদ্ধি করে আমি এর স্যালারিটাকে ক্যালকুলেট করে ফেললাম। এবার দেখো এর স্যালারির রেশিও কত আছে, 9। বলেছে এ আর বি এর স্যালারির অনুপাত 9:4, তার মানে এর স্যালারির রেশিও কত, 9। তাহলে 9 কার সাথে ইকুইভ্যালেন্ট হবে, এই 45 এর সঙ্গে ইকুইভ্যালেন্ট হবে। 9 ইজ ইকুইভ্যালেন্ট টু 4500। তাহলে 1 বরাবর আমি পেয়ে গেলাম কত, 500। 1 বরাবর 500 পেয়ে গেলাম। এবার বলেছে কি বি এর স্যালারি কত, তাহলে বি এর স্যালারি কত হবে, বি এর স্যালারি কত হবে, বি এর রেশিও কত বলো আগে, স্যালারি রেশিও 4, তাহলে 4 স্যালারি কত গুণ হবে, 1 বরাবর যত পেয়েছো 500, কত হলো, 1 বরাবর কত পেয়েছো 500, তাহলে কত হলো 2000 টাকা। দেখো এইটা হচ্ছে বি এর স্যালারি, বুদ্ধি করে বের করলাম।
এখানে সরাসরি এ আর বি এর মোটও বলে দেওয়া ছিল না, এ এরটাও বলে দেওয়া ছিল না, বি এরটাও বলে দেওয়া ছিল না, শুধুমাত্র একটা কথা দেওয়া ছিল পার্সেন্টেজ দিয়ে। সেটাকে ভাঙিয়ে আমরা বুদ্ধি করে এই যে দেখো এর স্যালারিটা বের করে নিয়ে এসেছি। তাহলে যে কোনো একটা রাশি যখনই আমাদের জানা হয়ে গেছে অন্যটা বের করে ফেলেছি। দেখো বুঝতে পেরেছো কিনা? একটু তো কঠিন কঠিন অঙ্ক আসবে, র্যান্ডমলি যেহেতু অঙ্ক করছি দুই একটা এক্সারসাইজ কঠিনও চলে আসবে, কিন্তু সেগুলো আগের কনসেপ্টকে কাজে লাগিয়েই হচ্ছে কিন্তু। চলো দেখি নেক্সট দুটো অঙ্ক কি লেখা আছে। দেখো বলেছে এখানে একটা জিনিস বলি আমি, প্রপোর্শন আর কন্টিনিউড প্রপোর্শন দিয়ে দুটো অঙ্ক আছে। আমি এর আগের দিন ক্লাসে প্রপোর্শন আর কন্টিনিউড প্রপোর্শন কি বলেছিলাম, কিরকম হয় ব্যাপারটা। ধরো একটা রেশিও যদি এ ইস টু বি, আরেকবার বলে দিই, একটা সি ইস টু ডি, এই চারটা সংখ্যা যদি থাকে এরকম ভাবে রেশিও করা থাকে, এদেরকে প্রপোর্শন কখন বলবো? যদি তারা ইকুয়ালস হয়ে যায়। ইকুয়ালস হয়ে যায়, ইকুয়ালস টুকে এই চিহ্ন দিতে হয়। তার মানে কি এ বাই বি, আর এটা মানে ইকুয়ালস টু, আর এটা মানে সি বাই ডি। তাহলে এখান থেকে কি পাচ্ছি? এ ডি ইকুয়াল টু বি সি। এটার মানে কি? এটার মানে কি? এটার মানে কি এ মানে প্রথমটা, এটা ফার্স্ট, আর ডি মানে ফোর্থ নাম্বার। এটা এ ডি মানে প্রথমটা ফার্স্ট নাম্বার আর ফোর্থ নাম্বারকে গুণ করলে যে গুণফলটা হবে সেটা বিসির সাথে সমান হবে। মানে সেকেন্ড আর থার্ড এই দুটোকে গুণ করলে যেটা হবে তার সঙ্গে সমান হবে। অর্থাৎ ফার্স্টেরটা আর লাস্টেরটাকে গুণ করলে গুণফল যা হবে সেটা সেকেন্ডটা এবং থার্ড নম্বরটাকে গুণ করলে, মাঝখানের দুটোকে গুণ করলে সেই গুণফলটা সমান হবে। যদি হয় তাহলে সেটাকে বলা হয় প্রপোর্শন। ঠিক আছে, প্রথম অঙ্কটা প্রপোর্শন দিয়ে আছে তাই প্রপোর্শনটা বুঝিয়ে দিলাম। দেখো এর আগেও বলেছি, এবার দেখো শুরু করি কি বলেছে। when a particular number is subtracted from each of 7 9 11 15, বলেছে 7 9 11 15 থেকে কোন পার্টিকুলার সংখ্যাটাকে বিয়োগ করলে দ্য রিজাল্টিং নাম্বারস, বিয়োগ করার পরে যে আমি নাম্বারস গুলো পাবো আর ইন দ্য প্রপোর্শন, প্রপোর্শনে থাকবে। অর্থাৎ চারটা সংখ্যা বলে দিয়েছে এবং বলেছে সেই চারটা সংখ্যা থেকে কাকে বিয়োগ করলে যে রিজাল্টিং নাম্বারগুলো পাবো, বিয়োগ করার পরে যে নাম্বারগুলো পাবো সেগুলো প্রপোর্শনে থাকবে। অর্থাৎ এই চারটা সংখ্যাকে প্রপোর্শনে থাকতে হবে বিয়োগ করার পরে। তাহলে প্রপোর্শন থাকতে গেলে চারটা সংখ্যাকে কিভাবে থাকতে হবে? 7 9 11 15 এরকম থাকতে হবে। যদি প্রপোর্শনে থাকতে হয় বিয়োগ করার পরে, তাহলে সে কি করতে হবে? ফার্স্টের আর ফোর্থেরটা গুণ করে গুণফল যা হবে, সেকেন্ড আর থার্ডটাই গুণ করলে গুণফল তাই হবে। তাহলে আমি প্রথম অপশনটার দিকে আমি তাকাই, যদি আমি 1 বিয়োগ করি, প্রত্যেকটা থেকে 1 বিয়োগ করি, তাহলে এটা পাচ্ছি কত? প্রথমেটা পাচ্ছি কত? 6, আর লাস্টেরটা পাচ্ছি কত? 14। তাহলে কত পেলাম? 84। এবং যদি এইটার মিডলে দুটোকে গুণ করি, 1 বিয়োগ করার পর এটা পাচ্ছি কত? 8, আর এটাকে পাচ্ছি কত? 10। তাহলে কত পাচ্ছি? গুণফল 80। এই দুটো কত সমান হওয়ার কথা ছিল, হয়নি, তার মানে এই অপশনটা হবে না আনসার। প্রপোর্শনে থাকতে গেলে এই কন্ডিশনটাকে হোল্ড করতে হতো, হোল্ড করেনি, তাহলে থাকবে না। নেক্সট আমি এই অপশনটার দিকে চলে যাচ্ছি। তাহলে 2 যদি বিয়োগ করি প্রথমটা থেকে, তাহলে কত পাচ্ছি আমি? 5, আর এই লাস্টেরটা, কারণ লাস্টেরটাই গুণ করবো প্রথমটার সঙ্গে, তাহলে এটা কত পাচ্ছি? 13। তাহলে কত পাচ্ছি? 65। আর এখান থেকে 2 বিয়োগ করলে 7, আর এখান থেকে 2 বিয়োগ করলে 9, তাহলে কত পাচ্ছি? 63। সমান হচ্ছে না, তার মানে এই অপশনটাও হবে না। হলো। এবার নেক্সট আমি এই অপশনটা দিচ্ছি 3। 3 বিয়োগ করি, 3 বিয়োগ করলে 4, আর লাস্টের থেকে বিয়োগ করলে 3, 12। কত হচ্ছে? 48। আর এটা থেকে 3 বিয়োগ করলে কত হচ্ছে? 6, আর এটা থেকে 3 বিয়োগ করলে কত হচ্ছে? 8। তাহলে কত হচ্ছে? 48। সমান হয়ে গেছে। তার মানে কি প্রপোর্শনে থাকতে গেলে 3 বিয়োগ করতে হবে। আদারওয়াইজ অপশন ছাড়া যদি এই অঙ্কে যাও তাহলে একটা বিশাল বড় দ্বিঘাত সমীকরণ চলে আসবে, সেটাকে সলভ করতে হবে। সেটাকে অ্যাভয়েড করে অপশন দিয়ে করবো। আমরা তো জেনে গেছি ব্যাপারটা কি, তাহলে আমাদের কাছে ব্যাপারটা ইজি হয়ে গেছে। দেখো বুঝতে পেরেছো কিনা? চলো দেখি নেক্সট অঙ্কটা কি বলেছে। বলেছে যে হোয়াট নাম্বারস মাস্ট বি অ্যাডেড টু ইচ অফ দ্য নাম্বারস 7 11 and 19, 7 11 এবং 19 এর সঙ্গে কি এমন সংখ্যা যোগ করলে সো দ্যাট দ্য রেজাল্টিং নাম্বারস মে বি কন্টিনিউড প্রপোর্শন, যোগ করার পরে যে রেজাল্টিং নাম্বারস গুলো পাবো সেগুলো কন্টিনিউড প্রপোর্শনে থাকবে। তাহলে দেখেই বুঝতে পেরেছি তিনটা সংখ্যা দেওয়া আছে, তাহলে যদি প্রপোর্শনে থাকতে হয়, যখন তিনটা সংখ্যা দেওয়া থাকে এবং সেটাকে যদি প্রপোর্শনে থাকতে হয় তাহলে সেটাকে কন্টিনিউড প্রপোর্শন অবশ্যই হতে হয়। কারণ কি মাঝখানের সংখ্যাটা দুইবার লিখতে হয়। দেখো তাহলে আমি যদি এটাকে কন্টিনিউড আকারে সাজাই, 7 11 19 কে যদি আমি কন্টিনিউড প্রপোর্শনে সাজাই তাহলে দেখতে কেমন হবে? 7 আর মিডলে যেটা আছে সেটাকে দুইবার লিখবো, তাহলে কত হবে? 11। মাঝখানে প্রপোর্শনের চিহ্ন দিব। দেখো বুঝতে পারছো কিনা? মাঝখানে প্রপোর্শনের চিহ্ন হবে, মিডিলটা দুইবার থাকে তাই মিডিলটাকে দুইবার লিখে দিলাম, আর কত? 19। এই হলো কন্টিনিউড প্রপোর্শনে সাজানো হয়ে গেল। কন্টিনিউড প্রপোর্শনে যখন সাজানো হয়ে গেল অঙ্ক শেষ। এবার আমি কি করব? আমি জানি প্রপোর্শনের নিয়ম কি, তাহলে কি করব? এবার বলেছে অ্যাড করতে হবে।
তাহলে আমি -3 অ্যাড করে দেখি, প্রথমটার সঙ্গে -3 অ্যাড করলে 7-এর সঙ্গে -3 অ্যাড করা মানে বিয়োগ করা, তাহলে কত হবে 4, আর 19-এর সঙ্গে -3 অ্যাড করা মানে সেটার মানে কত 16, তাহলে কত পাচ্ছি 64, আর এই যে 11 থেকে -3 অ্যাড করা মানে 8, আর 11-এর সঙ্গে এটা মাঝখানে দুটোই একই, তাহলে কত হবে 8, তাহলে কত হচ্ছে 64, তাহলে সমান হয়ে গেল। তার মানে কি এটা রাইট আনসার, প্রথম অপশনটাই ভ্যালিড, পরেরগুলো আর খোঁজার দরকার নাই, এগুলো ইনভ্যালিড। তাহলে দেখো বুঝতে পেরেছো কিনা, প্রপোর্শন আর কন্টিনিউড প্রপোর্শনতে এই ধরনের অঙ্ক পরীক্ষা কিন্তু থাকে, মাঝে মধ্যেই দেখতে পাওয়া যায়। দেখো বুঝতে পারলে পরে আরো অনেক থাকলে করতে পারবে। দেখো বোর্ডে আরো দুটো অঙ্ক দিয়েছি, যেহেতু র্যান্ডমলি অঙ্ক করাচ্ছি সহজ কঠিন সব ধরনের অঙ্ক আসবে। তো দেখো দুটো অঙ্ক খুবই সহজ দিয়েছি, আগে এগুলো অঙ্ক করানো হয়ে গেছে অলরেডি, তোমরা দেখলে ইজিলি করতে পারবে। দেখো করে নাও, তাহলে আমি করে দিই। কি বলেছে, বয়েজ এর গার্লসের একটা স্কুলে 700, দ্য রেশিও অফ দ্য নাম্বারস অফ বয়েজ অ্যান্ড গার্লস ইন স্কুল অফ 720 স্টুডেন্টস ইজ 7:5। 720 জনের ছাত্রের একটা স্কুলে ছেলে এবং মেয়ের অনুপাত বলে দেওয়া আছে। কি বলা দেওয়া আছে, বয়েজ আর গার্লসের অনুপাত 7:5। হাউ মেনি মোর গার্লস শুড বি অ্যাডমিটেড, কতগুলো নতুন মেয়ে ভর্তি হলে দ্য রেশিও টু মেক দ্য রেশিও 1:1, 1:1 রেশিও বানানোর জন্য কতগুলো নতুন মেয়েকে এডমিট নিতে হবে। ধরলাম কে খানা নতুন মেয়েকে এডমিট নিতে হবে, হলো। তাহলে এটাকে ক্যালকুলেট করলে কত হবে, 7 থেকে 7 5, কে ইকুয়াল টু কত হবে, কে ইকুয়াল টু 5 বেরোলো, সরি 2 বেরোলো, 2 ইকুয়াল টু কে ইকুয়াল টু 2 বেরোলো, কে ইজ ইকুইভ্যালেন্ট টু 2, 7 থেকে 7 5 2 বেরোলো। এবার কি বলেছে, এবার তাহলে কে এটা কি, কে এটা যেহেতু এখানে রেশিও নিয়েছি, কে এটা রেশিওতেই বেরিয়েছে, এক্সাক্ট ভ্যালু কে এর পাইনি, কে এর এক্সাক্ট ভ্যালু পেতে হবে। আমি জানি কি রেশিও জানি আর টোটালটা জানি, তাহলে 7 আর 5 12, 12 কার সাথে ইকুইভ্যালেন্ট হবে, নাকি টোটাল মোট ছাত্র যত আছে তার সঙ্গে ইকুইভ্যালেন্ট হবে। তাহলে 12 যদি 720 সঙ্গে ইকুইভ্যালেন্ট হয়, তাহলে 1 ইকুইভ্যালেন্ট কার সঙ্গে হবে, 60 এর সঙ্গে। তাহলে 2 ইকুইভ্যালেন্ট কার সঙ্গে হবে, কে এর মান তো 2, তো 2 ইকুইভ্যালেন্ট কত হবে 120 এর সঙ্গে সমান হবে। তাহলে 120 খানা মেয়ে, 120 খানা মেয়ে হচ্ছে অ্যাডমিট নিতে হবে। দেখো বুঝতে পেরেছো কিনা, যদি বোঝা হয়ে থাকে এটাও নিশ্চয় করা হয়ে গেছে, এত করা হয়ে গেছে, তাও আমি একটু বলে দিই। কি বলেছে, দ্য রেশিও অফ লেডিস অ্যান্ড জেন্টস এট এ পার্টি ইজ 3:2। লেডিস অ্যান্ড জেন্টস পার্টিতে কত হচ্ছে 3:2 অনুপাতে আছে। হোয়েন 20 মোর গার্লস জয়েন দ্য পার্টি, যখন 20 জন আরো মেয়ে সেই পার্টিতে আসলো, দ্য রেশিও রিভার্সড, রেশিওটা রিভার্স হয়ে গেল, রিভার্স রেশিও হয়ে গেল। রিভার্স রেশিও হয়ে গেল মানে কি, এখানে 2 চলে আসবে, এখানে 3 চলে আসবে, মানে বিপরীত হয়ে যাবে। কেন এই ঘটনাটা ঘটেছে, নাকি 20 মোর গার্লস জয়েন করেছে, 20 মোর গার্লস জয়েন করেছে, ঠিক আছে। তাহলে 3 3 9, 2 2 4, 5 5, 5 ইজ ইকুইভ্যালেন্ট টু 40, তাহলে 1 ইজ ইকুইভ্যালেন্ট টু 8। তাহলে কি বলেছে, ফাইন্ড দ্য নাম্বার অফ লেডিস, লেডিসের সংখ্যা বের করতে বলেছে। লেডিসের রেশিও কত 3, তাহলে কত হবে 3 গুণিত 8, 24 জন লেডিস। দেখো বুঝতে পেরেছো কিনা, রেশিওটিক ডিভিশনের এই মেথডটাকে বলা হয় লরেন্স মেথড। আশা করি এগুলো সব বুঝতে পেরেছো, আমি বুঝাতে পেরেছি। এই মেথডে অঙ্ক থাকলে সহজে ইজিলি করতে পারবে। দেখো বোর্ডে দুটো অঙ্ক টুকে দিয়েছি, অঙ্কগুলো খুবই সহজ, একটু কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেলে একদম সহজে করে ফেলতে পারবে। দেখো কি বলা আছে প্রথমটায়, বলেছে দ্য কস্ট অফ টেবিল এন্ড চেয়ার আর ইন দ্য রেশিও 5:7। একটা টেবিল এবং চেয়ারের কস্টের রেশিও বলে দেওয়া আছে 5:7। ইফ দ্য কস্ট অফ চেয়ার অ্যান্ড টেবিল ইনক্রিজ বাই 20% এন্ড 10%, চেয়ারের দাম 20% বেড়ে গেল এন্ড টেবিলের দাম 10% বেড়ে গেল, তাহলে দেন হোয়াট উইল বি দ্য নিউ রেশিও, তাহলে নতুন রেশিওটা কি হবে। খুবই ইজি অঙ্ক। তখন তোমার আগের রেশিওটা কত ছিল একটু দেখে নাও, আগের রেশিওটা ছিল 5:7। এবার কি বলেছে 20% বেড়ে গেছে, 20% বেড়ে যাওয়া মানে তুমি এটাকে যদি 20% বাড়াও, তাহলে এটাকে 120 দিয়ে গুণ করবে। আর এটাকে কত বলেছে 110% বেড়ে গেছে, তাহলে এটাকে 10% বেড়ে যাওয়া মানে কি 100 থাকলে 110 হয়ে যাওয়া, তাহলে এটাকে 110 দিয়ে গুণ করবে। অ্যাকচুয়ালি নিচে 100 থাকে, সে 100টা কেটে যায় বলে রেশিওর বেলায় সেটা নিতে হয় না। তোমরা সহজেই মনে রাখো, রেশিও যখন নির্ণয় করবে 20% যদি বেড়ে যায় তাহলে 120 লিখে দেবো, কারণ 20% বেড়ে যাওয়া মানে 120, আর 10% বেড়ে যাওয়া মানে 110। সিম্পলি বোঝা গেল। এবার এটাকে সলভ করতে হবে। সলভ করতে শুরু করলে এই 0 0 কেটে গেল, তাহলে কত থাকলো 5 12 60, আর কত হলো 77। দেখো বুঝতে পেরেছো কিনা, বোঝা হয়ে গেছে। বোঝা হয়ে গেলে
নেক্সট অঙ্ক করি। নেক্সট অঙ্ক দেখো কি আছে, খুব সহজ সহজ দিয়েছে দুটো অঙ্ক। দ্য রেশিও অফ স্টুডেন্টস ইন স্কুলস এবিসি, তিনটে স্কুল আছে এবিসি, যেখানে স্টুডেন্টসের রেশিও হচ্ছে এ স্কুলে 5, বি স্কুলে 4 আর সি স্কুলে 7। বোঝা গেল? ইফ দ্য নাম্বার অফ স্টুডেন্টস ইন এ স্কুল আর ইনক্রিজড বাই, এ স্কুলে 20% বেড়ে গেছে, বি স্কুলে 25% স্টুডেন্ট বেড়ে গেছে, আর সি স্কুলে 20% স্টুডেন্ট বেড়ে গেছে। বলেছে তাহলে হোয়াট উইল বি দ্য নিউ রেশিও, তাহলে নতুন রেশিওটা বের করতে বলেছে। এবিসি স্কুলে স্টুডেন্টের নিউ রেশিওটা বের করতে বলেছে। তাহলে আগে কত ছিল? আগে ছিল দেখো ভালো করে, এটা ছিল, বেড়ে গেছে কত? 20%। একই অঙ্ক দিয়েছি, কারণ এই ধরনের অঙ্ক আসে, জানা থাকে না বলে করা যায় না, তার জন্য একই অঙ্ক দিয়েছি। এখানে কত? 125। এখানে কত হবে? 20% বেড়ে গেছে সি স্কুলে, তাহলে এটা এ স্কুল, এটা বি স্কুল, এটা সি স্কুল। বোঝা গেছে কি যায়নি? দেখো তাহলে এবার 5 দিয়ে কেটে দিই আমি, 5 25 125, আর এটাকে কাটলে কত হবে? দেখো বুঝতে পেরেছো কিনা? এবার এটাকে কেটে দিই 4 দিয়ে, 4 দিয়ে কেটে দিলাম, 4 কেটে দিলাম, এখানে 6 হবে, আর এখানে হবে 30। আর কিছু কাটাকাটি যাচ্ছে? যাচ্ছে না। তাহলে থাকলো কত? 30 25 42। এটা নিউ রেশিও। এটাকে জাস্ট কাটাকাটি করে ছোট করতে হবে। দেখো বুঝতে পেরেছো কিনা? দেখো বোর্ডে দুটো অঙ্ক টোকা রয়েছে। প্রথম অঙ্কটা কি বলেছে? দ্য বয়েজ অ্যান্ড গার্লস আর ইন দ্য রেশিও 3:2। ছেলে ছেলে এবং মেয়ে সংখ্যা 3:2 সংখ্যায় ছেলে আর মেয়ের রেশিও আছে। বলেছে কি ইফ 20% অফ দ্য বয়েজ অ্যান্ড 25% অফ দ্য গার্লস আর অ্যাডাল্টস। তাহলে কি বলেছে? বয়েজ কত পার্সেন্ট অ্যাডাল্ট? 20% অ্যাডাল্ট। আর কি বলেছে? গার্লস কত পার্সেন্ট অ্যাডাল্ট? 25% অ্যাডাল্ট। তাহলে কি বলেছে? দ্য পার্সেন্টেজ অফ স্টুডেন্টস হু আর অ্যাডাল্টস। তাহলে ওভারঅল কত পার্সেন্ট লোক অ্যাডাল্টস? কত পার্সেন্ট লোক অ্যাডাল্টস? তাহলে কি বলেছিল? একটা ক্লাসরুমে বা কোথাও এক জায়গায় ছেলে এবং মেয়ের রেশিও বলে দেওয়া ছিল, এবং সেই ছেলে আর মেয়ের সংখ্যার রেশিও বলে দেওয়া ছিল, এবং বলে দেওয়া ছিল ছেলের মধ্যে 20% অ্যাডাল্টস আর মেয়েদের মধ্যে 25% অ্যাডাল্টস। তাহলে ওভারঅল মোট ছাত্রের মধ্যে অ্যাডাল্টস কত? এটা যদি হিসাব করতে হয় তাহলে কি করে করতে হবে হিসাব? দেখো আমি একটা ছোট্ট একটা জিনিস বুঝাই। ধরো এ একটা লোক, বি একটা লোক, আর সি একটা লোক। এদের বয়স ধরো 5, একটার বয়স 7 আর একটার বয়স 9। তাহলে যদি আমি ওভারঅল কত, আমি যদি হিসাব করতে চাই এদের বয়সের গড়টাকে যদি ওভারঅল হিসাব করতে চাই, আমি তাহলে কিভাবে হিসাব করবো? 3টাকে যোগ করে 3 দিয়ে ভাগ করবো, ওভারঅল বেরিয়ে আসবে। কিন্তু আমি যদি সেটা না করে আমি যদি ক্যালকুলেট করি যে এখানে কত এক্সট্রা আছে, এখানে যদি আমি দেখি মিনিমাম কয়টা, মিনিমাম 5, তাহলে গড় হিসাব করতে গেলে 5 আসবে, 5-এর থেকে বড় হবে গড়টা। তাহলে এখানে বি এর কাছে যখন দেখলাম যে মিনিমামটার থেকে 2 বেশি বি, এবং সি এর কাছে যখন আসলাম তখন দেখলাম এর মিনিমামের চেয়ে 4 বেশি। তাহলে আমি কত এক্সট্রা পেলাম? বি এর জন্য পেয়েছিলাম 2 এক্সট্রা, আর সি এর জন্য পেয়েছিলাম 4 এক্সট্রা। তাহলে আমি 6 বছর আমার এক্সট্রা পেলাম। এই 6 বছর এক্সট্রা বয়সটাই তো 3 জনের মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে যাবে। তাহলে 6 বছর বয়স এক্সট্রা বয়সটা যদি 3 জনের মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে যায়, তাহলে এক একজন কত 2 বছর করে পাবে। তাহলে তাদের কত ডিস্ট্রিবিউট হয়ে যাবে? তাহলে মিনিমামটার সঙ্গে যদি আমি 2 যোগ করি, তাহলে 5 আর 2 যোগ করলে কত? 7। এই 7টাই তোর গড় হয়। তাহলে গড় বোঝা গেল ব্যাপারটা? দেখো এটা বোঝা হয়ে গেলে আমি এই জিনিসটা আবার ভালো করে বুঝাই। 20% অ্যাডাল্ট আর 25% অ্যাডাল্ট মেয়েদের মধ্যে। তাহলে ওভারঅল যদি আমি অ্যাডাল্ট হিসাব করতে যাই, তাহলে কিন্তু 20% ওভারঅল স্টুডেন্টের মধ্যে 20% অ্যাডাল্ট আমি পাবোই। এবং এই গার্লসের 5% বেশি থাকার জন্য আমার মিনিমাম, এখানে মিনিমামটা কত? মিনিমাম এই দুটোর মধ্যে মিনিমামটা কোনটা সেটা আগে খেয়াল করতে হবে। 20% হচ্ছে মিনিমাম, তাহলে 20 এখানে লিখে ফেলতে হবে, যোগ এখানে দেখো আমি মিনিমামের থেকে কত পার্সেন্ট বেশি? 5% বেশি। কটা মেয়ে আছে এখানটায়? 2টো মেয়ে আছে। তাহলে 2 গুণিত 5 মানে 10। এই 10টা আমি এক্সট্রা পাবো। বোঝা গেল কি গেল না? এই যে 10 এক্সট্রা পেলাম, এই 10 এক্সট্রা আমি এই 3 আর 2 5 জনের মধ্যে ভাগ করে দেবো। 5 জনের মধ্যে যদি ভাগ করে দেই তাহলে কত পাচ্ছি এখানটায়? 20, উপরে পেলাম 10, 10 ভাগ 5, এটাকে 2 দিয়ে কাটলাম, তাহলে কত হলো? 22। তাহলে মিনিমাম কত? ওভারঅল যদি হিসাব করি তাহলে 22% কি হবে? অ্যাডাল্ট হবে। ভালো করে ভাবো। ধরো এই অঙ্কটা একটু আলাদা মেথডে করলাম, তার জন্য একটু বুঝতে অসুবিধা হলেও হতে পারে,
কারণ এটাকে যদি তুমি জেনুইন প্রসেসে করতে চাও অনেক বড় হবে, তার জন্য তুমি একবার কষ্ট করে একটা অঙ্ক বুঝে নাও, তাহলে সব অঙ্ক ইজিলি করতে পারবে যখন এরকম ওভারঅল চাইবে। ধরো এক জায়গায় এক জায়গায় দুটো জিনিস আছে, বয়েজ আছে গার্লস আছে। বলেছে বয়েজ 20% অ্যাডাল্ট, বয়েজদের মধ্যে 20% অ্যাডাল্ট, আর মেয়েদের মধ্যে 25% অ্যাডাল্ট। তাহলে বলেছে যে ওভারঅল কত পার্সেন্ট অ্যাডাল্ট, যদি আমি টোটাল স্টুডেন্টদেরকে ধরি তাহলে কত পার্সেন্ট অ্যাডাল্ট পাবো। তাহলে যেহেতু বয়েজ 20% আর গার্লস 25%, তাহলে মিনিমাম এই দুটোর মধ্যে মিনিমাম কত 20, তাহলে 20% অ্যাডাল্ট ওভারঅল আমি পাবোই। কিন্তু তার চেয়ে একটু বেশি হবে, কারণ কারণ মেয়েরা তো একটু অ্যাডাল্টের পরিমাণ বেশি, মেয়েদের 25%, তাহলে তার চেয়ে একটু বেশি পাবো। তাহলে দুটো জিনিস যদি থাকে, দুটো পার্সেন্টেজ বলা আছে, তাহলে কি হবে, যেটা মিনিমাম পার্সেন্টেজ সেটা তো আমি পাবোই, কিন্তু যেটা একটু বড় তার জন্য তো একটু পাবো। তাহলে সেই 5%, মেয়েদের যে 5%টা বেশি, সেটা কটা মেয়ের জন্য বেশি, দুটো মেয়ের জন্য বেশি। তাহলে টোটাল কত পার্সেন্ট বেশি, 10। তাহলে এই 10টাকে আমাকে সবার মধ্যেই তো ভাগ করে দিতে হবে, কারণ কি সে ওভারঅল জানতে চেয়েছে। তার জন্য আমি কি করলাম, মিনিমামটাকে প্রথমে লিখলাম এবং দেখলাম যে তার পরেরটা মিনিমামের চেয়ে কত বেশি, দেখলাম 5 বেশি। তাহলে 5 বেশি কয়জনের জন্য, 2 জন মেয়ের জন্য। তাহলে 5 দুগুণ, তাহলে 2 দিয়ে আমি গুণ করে দিলাম, এবং সেটা কি করতে হবে, এই ছেলে আর মেয়ে উভয়ের মধ্যে ভাগ করে দিতে হবে, কারণ কারণ ওভারঅল পার্সেন্টেজ চেয়েছে। তাহলে উভয়ের মধ্যে যদি আমি ভাগ করে দেই, তাহলে আমাকে 5 দিয়ে ভাগ করতে হবে। 5 দিয়ে ভাগ করলে কত পাবো আমি, 2। তাহলে 2 যদি 20 সঙ্গে যোগ করি তাহলে 22% অ্যাডাল্ট। তাহলে 20% আর 25% ছিল, যখন আমি হিসাব করতে গেলাম 20% তো পাবোই, কিন্তু মেয়ে একটু বেশি হওয়ার জন্য একটু অ্যাডাল্টের পরিমাণ বাড়বে। সেই বাড়াটা কিভাবে বের করতে হয়, ঠিক আমি এই যেখানে শিখিয়ে দিয়েছি। দেখো নেক্সট অঙ্কটা করলে আরো হয়তো কনসেপ্টটা ক্লিয়ার হবে। ঠিক আছে, কি বলেছে দেখো, ইন এ ক্লাস বয়েজ অ্যান্ড গার্লস, একটা ক্লাসরুমে ছেলে এবং, দেখতে পাচ্ছ বয়েজ আর গার্লস, ছেলে এবং মেয়ে আছে 7:5। ভালো কথা, মানে 7 জন ছেলে থাকলে 5 জন মেয়ে আছে, এখান থেকে বুঝে গেলাম। কি বলেছে, 80% বয়েজ অ্যান্ড 92% গার্লস পাসড ইন দ্য এক্সামিনেশন। বলেছে 80% ছেলে, 80% ছেলে পাস করেছে এবং 92% মেয়ে পাস করেছে। তাহলে বলেছে হাউ মেনি স্টুডেন্টস আর ফেলড ইন দ্য এক্সামস, তাহলে কত পার্সেন্ট ফেল করেছে সেটা পরের কথা। আগে দেখি এখানে কি বলেছে, 80% পাস করেছে, 92% পাস করেছে। তাহলে আমি হিসাব করব ওভারঅল কত পার্সেন্ট পাস করেছে, কারণ ওরা জানতে চেয়েছে ওভারঅল কতজন ফেল করেছে। তাহলে আমি আগে হিসাব করে নেই, যখন এখানে পাসের পার্সেন্টেজ দিয়ে দিয়েছে তখন হিসাব করে নেই যে ওভারঅল কত পার্সেন্ট পাস করেছে। সেটা বের করার জন্য, ওভারঅল পার্সেন্টেজ বের করার জন্য তোমাকে কি করতে হবে, এই দুটোর মধ্যে খেয়াল করতে হবে কোনটা মিনিমাম, 80 মিনিমাম নাকি 92 মিনিমাম। 80 মিনিমাম, তাহলে 92 80-র চেয়ে কত বেশি, নাকি 80-র চেয়ে কত বেশি, 80-র চেয়ে 12 বেশি, ঠিক কিনা, কারণ 80-র সঙ্গে 12 যোগ করলেই তো 92 হয়। তাহলে কত বেশি, গার্লস কত বেশি, 12 বেশি। তাহলে এই 12টা কার জন্য বেশি, তাহলে ওভারঅল পার্সেন্টেজ বের করার সময় তাহলে লিখে দেবো পাসের ওভারঅল পার্সেন্টেজ বের করছি, তাহলে ওভারঅল পার্সেন্টেজ বের করার জন্য আমি কি লিখব, তাহলে এই যে 12 বেশি রয়েছে সেটা 5 জন মেয়ের জন্যই 12 বেশি রয়েছে, তাহলে 5 গুণিত 12 করে দিলাম, মানে 5 বরং 60 সবার মধ্যে ডিস্ট্রিবিউট হবে। তাহলে সবাই এখানে ছেলে কয়জন, 7 জন, মেয়ে কয়জন, 5 জন। তাহলে কি করতে হবে, তাহলে কি করতে হবে, 12 দিয়ে ভাগ করে দিতে হবে, কারণ 7 5 12, এইটুকুটা বেশি পাবো, আর এটার সঙ্গে মিনিমামটাকে যোগ করে দিতে হবে। দেখো বুঝতে পেরেছো কিনা, যদি যোগ করে দেই তাহলে এই 12 12 কেটে গেল, তাহলে কত হলো 5 আর 85, তাহলে 85% ওভারঅল পাস করেছে। আদারওয়াইজ যদি তুমি অন্য কোনো মেথডে করতে চাও, কিংবা এটাকে যদি তুমি x ধরো কিংবা 100 ধরো, অনেক বড় ক্যালকুলেশন আসবে আর ব্যাপারটা কঠিন হয়ে দাঁড়াবে, সময় সাপেক্ষ হয়ে যাবে। সুতরাং একবার যদি এই কনসেপ্টটাকে যদি নিয়ে নিতে পারো তাহলে একদম সহজ হয়ে যাবে অঙ্কগুলো। এবার কি বলেছে, হাউ মাচ পার্সেন্ট স্টুডেন্টস আর ফেলড ইন দ্য এক্সামিনেশন, তাহলে বলেছে কত পার্সেন্ট স্টুডেন্ট ফেলড করেছে। তাহলে ফেল কত পার্সেন্ট করেছে, ফেল কত পার্সেন্ট করেছে, যদি 85% পাস করে থাকে তাহলে ফেল অবশ্যই 15% ফেল করেছে, এটা তো জানা কথা। দেখো বুঝতে পেরেছো কিনা,
চলো নেক্সট দুটো অঙ্ক দেখি, তাহলে আরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, বুঝতে পারবে, একবার বুঝে গেলে আর অসুবিধা হবে না। কি বলেছে, দ্য এক্সপেন্সেস অন রাইস ফিশ অয়েল অফ এ ফ্যামিলি আর ইন দ্য রেশিও 12:17:3। মানে কোন একটা ফ্যামিলিতে চালের আর মাছের এবং তেলের উপরে এই রেশিওতে খরচা করে। কি হলো, দ্য প্রাইস অফ দিস আর্টিকেলস আর ইনক্রিজ বাই 20%, 30%, 50% রেসপেক্টিভলি। বললো যে 20% প্রথমটা বেড়ে গেছে, দ্বিতীয়টা 30% বেড়ে গেছে, তৃতীয়টা 50% বেড়ে গেছে। দেন ফাইন্ড দ্য ইনক্রিজ পার্সেন্টেজ অন হোল, তাহলে সম্পূর্ণটার উপরে কত পার্সেন্ট বেড়েছে। তাহলে যখনই এরকম দেয় তখনই আমরা কি করতি, এই প্রসেসটাকে অ্যাপ্লাই করি। তাহলে কি কি ছিল, রাইস ছিল, ফিশ ছিল আর অয়েল ছিল। এদের রেশিও কত ছিল, 12:17:3। এই রেশিওতে ছিল তারা আর্টিকেলটা, কিন্তু বেড়ে গেছে কত, 20%, 30% আর 50% বেড়ে গেছে। তিনটা জিনিস বেড়েছে, একটা 20, একটা 30, একটা 50। তাহলে ভালো করে ভাবো এই তিনটার মধ্যে মিনিমাম কোনটা। মিনিমাম হচ্ছে 20%, তাহলে রাইসের 20% মিনিমাম। আর তারপরে 30%, 30%কে একটু কায়দা করে লিখি, 20 + 10, বোঝা গেল কি গেল না। আর অয়েলে কত পার্সেন্ট বেড়েছে, 50%, তাহলে এটাকে একটু কায়দা করে লিখি যাতে বুঝতে পারি যে মিনিমামের থেকে কত বেশি, তার জন্য আমি 20 + 30 লিখে দিলাম। ভালো করে দেখো, বুঝতে পেরেছো কিনা। তাহলে যদি আমি এখন ওভারঅল হিসাব করতে চাই, ওভারঅল ইনক্রিজ যদি হিসাব করতে চাই, ওভারঅল ইনক্রিজ যদি আমি হিসাব করতে চাই কত পার্সেন্ট বেড়েছে, তাহলে আমি কিভাবে বের করতে হবে, তাহলে কি করতে হবে, তাহলে মিনিমামটা লিখে দিতে হবে, মিনিমাম তার সঙ্গে যোগ হবে যতটুকু বেড়েছে সেইটাকে সমানভাবে ডিস্ট্রিবিউট করে দেওয়ার পরে। তাহলে 10 বেড়েছে, দেখো ফিশে 10 বেড়েছে আর 17টা ছিল, তাহলে টোটাল কত বেড়েছে, 17 আর 10 গুণ করলে 170 বেড়েছে। ভালো করে দেখো, ফিশে 10 টাকা করে বেড়েছে বা 10% করে বেড়েছে, যাই হোক 10 করে বেড়েছে 17টা আইটেমের উপরে, তাহলে 17 10 170, তাহলে 170 বেড়ে গেছে টোটাল ফিশের উপর থেকে। আর যদি ওয়েলসের দিকে তাকাও তাহলে 30 বেড়ে গেছে, 30 করে বেড়েছে, আর টোটাল 3টা আইটেম আছে, তাহলে 3 30 90 বেড়েছে। তাহলে যেটুকুটা বেড়েছে, যেটুকুটা এক্সট্রা রয়েছে সেইটুকুটাই না এই 3 জনের মধ্যে ভাগ করে দেবো। তাহলে 3 জনের মধ্যে যদি ভাগ করে দিতে হয়, তাহলে 3 জন মিলে টোটাল কয়টা আইটেম আছে দেখো তো, 17 3 20 আর 12 32, তাহলে 32 দিয়ে ভাগ করবো। দেখো ওভারঅল পার্সেন্টেজ কিভাবে বের করছি, মেথডটাকে অ্যাপ্লাই কিভাবে করছি সেটা দেখো। তাহলে কি হচ্ছে, 20 প্লাস এটাকে যদি আমি করি তাহলে এখানে কত হচ্ছে, 260/32। এটা যদি আমি 4 দিয়ে কাটি, 4 8 32 আর 4 দিয়ে করলে কত হচ্ছে, 4 6 24, 2 4 5 20, তাহলে 8/65 আসলো। 8/65 মানে কত, 8 8 64, 8/65 মানে 8 পূর্ণ 1 8, 8 8 64, 1 থাকলো 8 পূর্ণ 1 8, তাহলে টোটাল কত হলো, 28 পূর্ণ 1/8%। নিচে দেখতে পাচ্ছ, দেখো টোটাল 28 পূর্ণ 1%। দেখো অঙ্কটা দেখো, বুঝতে পেরেছো কিনা। আদারওয়াইজ তুমি যদি অন্য কোনো প্রসিডিওর করতে চাও অঙ্কটা অনেক বেশি বড় হবে, কারণ তোমাকে এখানে 12x ধরতে হবে, 17x ধরতে হবে বা 3x ধরতে হবে, আদারওয়াইজ 1200 ধরতে হবে, 1700 ধরতে হবে, 300 ধরতে হবে, তার উপর 20% বের করতে হবে, 30% বের করতে হবে, 50% বের করতে হবে, সেগুলোকে যোগ করতে হবে, যোগ করে দেখতে হবে কতখানি বেড়ে গেছে, তারপর সেটার পার্সেন্টেজ বের করতে হবে। সুতরাং অনেক বেশি ক্যালকুলেশন জটিল, আর যদি একবার এই প্রসেসটা বুঝে যাও তাহলে এই অঙ্কগুলো আর বুঝতে হবে না। এটাকে মানে সব থেকে মিনিমাম জুনিয়রটাকে খেয়াল করতে হবে কি আছে, তারপরে এই প্রসেসটা অ্যাপ্লাই করে দিতে হবে। দেখো বুঝতে পেরেছো কিনা। যদি বোঝা হয়ে থাকে নেক্সট অঙ্ক করি। নেক্সট অঙ্ক কি বলেছে, পরিষ্কার বোঝা যাচ্ছে নিশ্চয়ই। ইন এ এক্সাম হ্যাভিং 200 কোশ্চেন, একটা এক্সাম পরীক্ষা নিচ্ছে সেখানে 200টা কোশ্চেন আছে। ইন দ্য ফার্স্ট সেকশন হ্যাভিং 120 কোশ্চেন, দুটো সেকশনে আছে, প্রথম সেকশনে 120টা কোশ্চেন আছে। অ্যান্ড হ্যাঁ, এই স্টুডেন্ট দুটো সেকশন, তাহলে কি বললো, একটা এক্সামে 200টা কোশ্চেন আছে, সেটাকে দুটো সেকশন করে রাখা হয়েছে। প্রথম সেকশনে 120টা আছে আর দ্বিতীয় সেকশনে তাহলে কত থাকবে, 80টা থাকবে। এই স্টুডেন্ট গট 75% মার্কস ইন দ্য ফার্স্ট সেকশন, প্রথম সেকশন থেকে একটা স্টুডেন্ট 75% মার্কস অবটেন করলো, অ্যান্ড বাট হি গট, কিন্তু সে 80% মার্কস ইন দ্য সেকেন্ড সেকশন থেকে 80% মার্কস অবটেন করলো। তাহলে ফাইন্ড দ্য টোটাল পার্সেন্টেজ অফ মার্কস দ্য স্টুডেন্ট গেইনস, তাহলে ওভারঅল কত পার্সেন্ট মার্কস সে পেয়েছে। অঙ্কটা বোঝা গেছে। অঙ্কটা দুটো সেকশন ছিল, সেকশন দেখো বুঝতে পারছো কিনা, সেকশন 1 আর সেকশন 2 দুটো সেকশন ছিল। এবার এখানে তো আমি রেশিও জানি না, কিন্তু আমি তো জানি কটা কোশ্চেন থাকে। ফার্স্ট সেকশনে কটা কোশ্চেন পরিষ্কার বলে দিয়েছে, 120টা কোশ্চেন আছে। তাহলে ফার্স্ট সেকশনে 120টা কোশ্চেন যদি থাকে, তাহলে সেকেন্ড সেকশনে কটা কোশ্চেন আছে, 80টা কোশ্চেন আছে। তাহলে 80 যদি থাকে, তাহলে আমি যখন কোশ্চেন পেয়ে গেলাম, তাহলে এটা রেশিও বের করতে পারবো না, 40 দিয়ে কাটলেই তো হয়ে যাচ্ছে 3:2। দেখো রেশিও কিভাবে ক্যালকুলেট করলাম,
বোঝা গেছে? ফার্স্ট সেকশনের কোশ্চেনের রেশিও আর সেকেন্ড সেকশনের কোশ্চেনের রেশিও ক্যালকুলেট করলাম। এবার কি বলেছে, প্রথম সেকশন থেকে সে 75% মার্ক অবটেন করেছে আর সেকেন্ড সেকশন থেকে সে 80% মার্কস অবটেন করেছে, তাই লিখে দিলাম। তাহলে বলেছে ওভারঅল সে কত পার্সেন্ট মার্কস অবটেন করেছে। তাহলে ওভারঅল যদি গেইন আমি বের করতে চাই, ওভারঅল গেইনের পার্সেন্টেজ যদি বের করতে চাই, তাহলে আমাকে হিসাব করতে হবে এই দুটোর মধ্যে মিনিমাম কোনটা। মিনিমাম কত? 75। তাহলে 75 সঙ্গে যোগ হবে, যোগ এখানে 80 আছে, তার মানে কত এক্সট্রা আছে? 5 এক্সট্রা আছে। 5 এক্সট্রা আছে মানে কি এটা 75 প্লাস 5 লেখা যায় তো, তার মানে কিন্তু 5 এক্সট্রা আছে। সেটা কয়টা আইটেমের মধ্যে আছে? রেশিও কত? 2 আইটেমের মধ্যে আছে। তাহলে 5 দুগুণ 10, 5 দুগুণ 10। এই 10 যে বেশি সেটা এই দুজনের মধ্যে ভাগ করে দিতে হবে। ভালো করে দেখো, এই যে 10 এক্সট্রা পেলাম সেটা এই দুজনের মধ্যেই ভাগ করে দিতে হবে। এই দুজন মিলিয়ে কয়জন? 3 আর 2 5 জন। তাহলে 5 জনের মধ্যে ভাগ করে দিতে হবে। 5 জন দিয়ে ভাগ করলে কাটাকাটি করলে কত? 2 করে এক্সট্রা, তাহলে কত হলো? 77। তাহলে সে যদি হিসাব করি আমি 77% এক্সট্রা পাবে। তাহলে এখন একটা সিম্পল লজিক তোমাদের মাথায় কাজ করতে পারে যে এটাই দুটো গড় বের করলে কি তাই হয়ে যায়? তুমি হিসাব করে দেখো, তাই হয় না। গড় আর কিন্তু এইটা সেম জিনিস নয়। তোমার মনেই হতে পারে দুটো জিনিস আছে, দুটো জিনিসের একটাই 75% পেয়েছে, একটা 80% পেয়েছে, তো যোগ করে 2 দিয়ে ভাগ করে দেয়, উত্তর মিলে যাবে। অপশন থাকলেও থাকতে পারে, কিন্তু যদি ভুল করে করো ওটা করে গড় করে, তাহলে এটা ভুল হয়ে যাবে। কারণ কি গড় এখানে কেন করা যাবে না? কারণ তাদের রেশিওটা সমান নয়। কারণ সেকশন 1 120টা কোশ্চেন আর সেকশন 2 তে 80টা কোশ্চেন, তাহলে রেশিও তো সমান পাচ্ছি না। তাহলে গড় করলে কি করে বেরোবে না। তাহলে তোমাকে এই মেথডই অ্যাপ্লাই করতে হবে, আদারওয়াইজ তুমি সমস্যায় পড়ে যাবে। দেখো আগের অঙ্ক যে দুটো করলাম সেখানে যদি আমরা খেয়াল করি, তাহলে আমরা মিনিমামটাকে নিয়ে কাজ করছিলাম, অর্থাৎ জুনিয়রটাকে নিয়ে কাজ করছিলাম। তার জন্য স্পেশালি ওই মেথডটাকে জেএসএম বলা হয়, জুনিয়র স্যাটিসফ্যাক্টরি মেথড। আশা করি মেথডটা সবাই বুঝতে পেরেছো। মেথডটা খুব সহজ, জিনিসটা যদি একবার বুঝে যাও তাহলে খুব সহজে অঙ্কগুলো করতে পারবে। আর সবচেয়ে বড় কথা হলো এই মেথডটাকে আমরা অ্যারিথমেটিক অনেক চ্যাপ্টারে আমরা অ্যাপ্লাই করব। যখন কোনো ওভারঅলের ব্যাপার আসবে তখনই আমি জেএসএম অ্যাপ্লাই করে দিতে বলবো। তো দেখো এখানে দুটো অঙ্ক টোকা আছে, সেই অঙ্ক দুটো আগে দেখে নেই। কি বলেছে? রুপিস 720 টাকা আর ডিভাইডেড অ্যামং 2 men 5 women and 8 boys। 2 জন ছেলে এবং 5 জন মহিলা এবং 8 জন ছেলে, যাই হোক এটা পুরুষ, 8 জন ছেলের মধ্যে ভাগ করে দিতে হবে, মেন ওমেন বয়েজের মধ্যে ভাগ করে দিতে হবে। তাহলে এই 720 টাকার মধ্যে কার কার অংশীদার রয়েছে? এই 720 টাকা কার কার মোট টাকা? 2 জন মেনের মোট টাকা, 5 জন ওমেনের মোট টাকা আর 8 জন বয়েসের মোট টাকা। So that যাতে করে the shares of a man, a woman and a boy are in the ratio 3:2:1। যাতে করে কেমন ভাবে ভাগ করে দাও? যাতে করে একজন ম্যান আর একজন ওম্যান আর একজন বয়ের রেশিও থাকে 3:2:1। তাহলে এখানে রেশিও দেওয়া আছে আর টোটালটাও দেওয়া আছে, তাহলে রেশিওটিক ডিভিশন অ্যাপ্লাই করাই যায়। কিন্তু মাথায় রাখতে হবে এখানে যদি আমি রেশিওটিক ডিভিশন অ্যাপ্লাই করে দিতে চাই, তাহলে এই রেশিওটাকে নিয়ে কাজ করা যাবে না। কেন কাজ করা যাবে না? কারণ এই রেশিওটা হচ্ছে একজন ম্যানের, একজন ওমেনের এবং একজন বয়েজের। কিন্তু যে টোটাল টাকাটা দেওয়া আছে সেই টোটাল টাকাটাই 2 জন মেনের, 5 জন ওমেনের এবং 8 জন বয়ের ভাগ রয়েছে। সুতরাং এইটাকে এই যে একজন ম্যান, একজন ওমেন আর বয়, এই তিনটা যে দেওয়া আছে 3:2:1, এটা হচ্ছে একজনের অনুপাত। কিন্তু ওদের যে মোট দেওয়া আছে সেখানে 2 জন মেন আছে, তার জন্য এই যেখানে 2 দিয়ে গুণ করে দাও। কিন্তু যে টোটালটা দেওয়া আছে সেখানে 5 জন ওমেন আছে, তাহলে এটাকে 5 দিয়ে গুণ করে দাও। যে টোটালটা দেওয়া আছে সেখানে 8 জন ছেলে আছে, তাহলে 8 দিয়ে গুণ করে দাও। এবার যে রেশিওটা তৈরি হবে সেই রেশিওটা থেকে তুমি এটাকে ডিভাইড করে দিতে পারবে। এবার দেখো রেশিওটা কত হচ্ছে, 2 2 কেটে দেয় 4, তাহলে তৈরি হচ্ছে কত? 3:5:4। এই যে রেশিওটা তৈরি হলো এই রেশিওটা থেকে এটাকে ভাগ করে দেওয়া যেতে পারে। তাহলে 5 3 8 4 12, তাহলে 12 ইউনিট বরাবর 720, তাহলে 1 ইউনিট কত? 60। তাহলে এখানে আমাকে কি চেয়েছে? বয় চেয়েছে, তাহলে বয়টা বের করে ফেলি। বয়ের রেশিও কত? 4, তাহলে 4 ইউনিট বরাবর কত? 240। তাহলে এই যে 240 রয়েছে, তাহলে কি একজন ছেলে 240 পায়? না, ভুল কথা। কারণ কি যে রেশিওটা আমরা পরে তৈরি করেছি সেখানে 4 জন ছেলে রয়েছে, তাহলে যেটা বেরিয়ে এসছে সেটা হলো 4 জন ছেলের টাকা বা 4 জন ছেলের ভাগ। তাহলে এখান থেকে একজন ছেলেকে চেয়েছে, তার জন্য এটাকে 4 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এটাকে যদি 4 দিয়ে ভাগ করি, মানে সরি 8 জন ছেলে রয়েছে, 8 জন ছেলের ভাগ রয়েছে, তাহলে 8 দিয়ে ভাগ করতে হবে। তাহলে কত হলো? 30। তাহলে কত হচ্ছে? একজন ছেলে 30 টাকা পড়ে পায়। বোঝা গেছে? এই রেশিওটাকে নিয়ে যদি কাজ করি এবং এই রেশিওটা থেকে যদি
ছেলের মানটা বের করি, সেখানে কিন্তু একজন ছেলে নেই, সেখানে 8 জন ছেলে আছে। কারণ আমরা একজন ছেলের রেশিওটাকে আমরা তো কনভার্ট করে নিয়েছি 2 জনের, 5 জনের আর 8 জনেতে। তাহলে কি হচ্ছে, যেটা বেরিয়েছে সেখানে 8 জনের ভাগ রয়েছে, তাহলে 1 জনের ভাগ বের করতে গেলে 30 দিয়ে ভাগ করে দিতে হবে। দেখো পরের অঙ্কটা করাই, তাহলে আরো কনসেপ্ট ক্লিয়ার হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? মুছে দিচ্ছি। দেখো 23 নম্বরটা করি, তাহলে আরো কনসেপ্ট ক্লিয়ার হবে। দেখো এখানে কি বলেছে, 15 জন মেন, 18 জন ওমেন এবং 12 জন বয়েজ ওয়ার্কিং টুগেদার আর্ন ₹2070 টাকা। 15 জন মেন, 18 জন ওমেন, 12 জন বয়েজ কাজ করে একসঙ্গে 2070 টাকা পায়। মানে 2070 টাকার মধ্যে 15 জনের, 18 জন এবং 12 জনের ভাগ রয়েছে। মানে 15 জন মেন, 18 জন ওমেন এবং 12 জন বয়ের মোট টাকা হচ্ছে 2070 টাকা। ইফ দ্য ডেইলি ওয়েক্স অফ মেন, ওমেন অ্যান্ড এ বয় আর ইন দ্য রেশিও, একজন ম্যান, একজন ওমেন এবং একজন ছেলের যদি রেশিওটা হয় 4:3:2, তাহলে বলেছে বের করতে বলেছে যে একজন ছেলে, 2 জন মহিলা এবং 3 জন বয় একসঙ্গে কত টাকা পায়। দেখো বুঝতে পেরেছো কিনা অঙ্কটা? তাহলে যে রেশিওটা বলে দেওয়া আছে সেটা হচ্ছে একজন ম্যানের, একজন ওমেনের, তাহলে ম্যান, ওমেন, বয়, যে রেশিওটা বলে দিয়েছে সেটাকে টুকে নেই, 4:3:2। সমস্যাটা হচ্ছে এখানে যেটা দেওয়া আছে সেটা হলো একজনের, কিন্তু যে টোটালটা দেওয়া আছে সেটা হলো 15 জনের, 18 জনের এবং 12 জনের। তাহলে এই রেশিওটাকে আমাকে 15 জন, 18 জন আর 12 জনে কনভার্ট করতে হবে। তাহলে ম্যান যেহেতু 12, 15, তাহলে এটাকে 15 দিয়ে গুণ করতে হবে, আর এটা 3, এখানে যেহেতু 18, তাহলে 18 দিয়ে গুণ করতে হবে, এখানে 2, এখানে যেহেতু 12 জন আছে তাহলে 12 দিয়ে গুণ করতে হবে, তাহলে কনভার্ট হয়ে গেল। এবার ভাগ করে ফেলতে পারবো 2070-কে। তাহলে এটা যদি আমি কাটি 12 দিয়ে বা 6 দিয়ে কাটি, 6 দুগুণ 12, 3 6 18, 4 15 60 হয়, তাহলে 6 10 60। রেশিওটা কত পাবো? 10, 3 আর 4। দেখো বুঝতে পেরেছো কিনা? 10:3:4। তাহলে এখানে যে রেশিওটা পেয়েছি সেই রেশিওটা হচ্ছে 10 জন মেনের, 18 জন ওমেনের এবং 12 জন বয়ের। তাহলে এখন এদের মোট টাকাকে এই রেশিওতে আমরা ভাগ করে ফেলতে পারবো। তাহলে যদি রেশিওটা থেকে ভাগ করে ফেলি তাহলে কি করবো, এই তিনটাকে যোগ করে সেটাকে 2070-এর সাথে কি করব, ইকুইভ্যালেন্ট করব। তাহলে এখানে তিনটাকে যোগ করলে কত হচ্ছে, 10 3 13 আর 4 17। ঠিক আছে, সরি এখানে একটু ভুল আছে, 3 3 9 হবে, 3 3 9 আর 2 2 4, তাহলে কত হচ্ছে 10 9 19 আর 4 23। তাহলে 23টাকে এখানে উপরে দেখো, 23টাকে আমি কার সঙ্গে ইকুইভ্যালেন্ট করব, 23টাকে আমি কার সঙ্গে ইকুইভ্যালেন্ট করব বলো, 260 এটার সঙ্গে ইকুইভ্যালেন্ট করব। তাহলে 1 ইকুইভ্যালেন্ট কত পাবো, 1 ইকুইভ্যালেন্ট কত পাবো, 9 23 260 90। তাহলে 1 ইকুইভ্যালেন্ট 90 পাবো। তাহলে যদি পাই 90, তাহলে বলো মেন কত টাকা পাবে। তাহলে এখন রেশিওকে আমরা কি পাবো, ম্যান, ওমেন আর বয়েজ। 90 যদি হয় তার রেশিও 10, তাহলে ম্যান কত পাবে, 900। ওমেন যদি রেশিও হয় 9 আর 1:90 পেয়েছি, তাহলে কত হবে, 9 9 81 মানে 810। রেশিও 4, 1:90 পেয়েছি, তাহলে কত হচ্ছে 360। সমস্যা হচ্ছে এখানে ম্যান, ওমেন, বয়েজের টাকা বেরিয়ে এসছে, কিন্তু সমস্যা হচ্ছে এটা 15 জনের বেরিয়েছে, এটা 18 জনের বেরিয়েছে, এটা 12 জনের বেরিয়েছে। কারণ আমরা রেশিওটাকে 15 জন মেন, 18 জন ওমেন আর 12 জন বয়েজে কনভার্ট করে দিয়েছিলাম, সেই কারণে। তাহলে এখান থেকে আমি যদি একজনের বের করতে চাই তাহলে কত পাবো, 15 জন মেনের হচ্ছে 900 টাকা, 15 জন মেনের হচ্ছে 900 টাকা, তাহলে একজনের কত, 15 ভাগ করবো, 6 15 90 60 টাকা। এবার কি বলেছে, 810 টাকা হচ্ছে ওমেনের, কাদের, 18 জন ওমেনের হচ্ছে 810 টাকা। তাহলে যদি 18কে যদি ভাগ করি তাহলে কত পাবো, 4 18 72 থাকে কত, 9 5 18 90 45 টাকা। এবার দেখো এটাকে করি 360 টাকা, 360 টাকা হচ্ছে কত জনের, 12 জনের। তাহলে 12 দিয়ে যদি এটাকে ভাগ করি কত পাবো আমি, 30 টাকা। দেখো বুঝতে পেরেছো কিনা? এবার কি বলেছে, এবার ওরা একটু বলে দিয়েছে, কি বলেছে, দেন ফাইন্ড দ্য ডেইলি ওয়েটস অফ 1 ম্যান, 2 ওমেন আর 3 বয়েজের টুগেদার। বলেছে একজন ম্যান এবং 2 জন ওমেন এবং 3 জন বয় একসঙ্গে কত টাকা হয়। এটা হচ্ছে এক একজনের বেরিয়েছে, এটা হচ্ছে এক একজনের বেরিয়েছে। এবার ওটাকে বলেছে একজন ম্যান নাও, একজন যদি ম্যান নেই তাহলে এখানে পাবো 60 টাকা। তারপরে বলেছে 2 জন ওমেন নাও, 2 জন যদি ওমেন নেই তাহলে এখানে পাচ্ছি 90 টাকা। আর বলেছে 3 জন ছেলে নাও, তাহলে 3 জন যদি ছেলে নেই তাহলে এখান থেকে পাচ্ছি আমি কত, 90 টাকা। তাহলে কত, এই তিনটাকে যদি যোগ করি 90 90 180 আর 60 যোগ করলে হচ্ছে 240। তাহলে এই 240 টাকা হলো টোটাল একজন ম্যানের এবং 2 জন ওমেনের এবং 3 জন বয়েজের টোটাল টাকা।
দেখো বুঝতে পেরেছো কিনা? ইজি বলেছে অঙ্কটায়। প্রথমে যেটা 1:1 এক একজনের রেশিও বলে দিয়েছে, সেটাকে তুমি 15 জনের, 18 জনের, 12 জনের রেশিওতে কনভার্ট করে নাও, গুণ করে। তারপরে গুণ করার পর সেটাকে রেশিওটিক ডিভিশন অ্যাপ্লাই করো, দিয়ে 1 রেশিও বের করে ফেলো। 1 রেশিও বের করার পরে ম্যানের টাকা বের করো, ওমেনের টাকা বের করো, বয়ের টাকা বের করো। বের করলা, বের করার পর তুমি খেয়াল করো যেটা বেরিয়েছে সেটা হচ্ছে 15 জনের, 18 জনের আর 12 জনের বেরিয়েছে। তাহলে এক একজনের যদি বের করতে চাই, তাহলে প্রথমটাকে 15 দিয়ে ভাগ করতে হবে, পরেরটাকে 18 দিয়ে ভাগ করতে হবে, পরেরটাকে 12 দিয়ে ভাগ করতে হবে, কারণ 12 জন ছেলে আছে তাই। তাহলে এক একজনের বেরিয়ে গেল। এক একজনের যখন বেরিয়ে গেল, এবার বলেছে একজন ম্যান, 2 জন ওমেন আর 3 জন বয়েজ টুগেদার কত করে। তাহলে সেটাকে ক্যালকুলেট করে বের করে দাও, 240। দেখো বুঝতে পেরেছো কিনা? দেখো পরে দুটো অঙ্ক লেখা আছে। কি বলেছে? স্পিড অফ 3 কার্স আর ইন দ্য রেশিও 5:4:6। কোনো 3টা কারের স্পিডের রেশিও বলে দেওয়া আছে। দেন ফাইন্ড দ্য রেশিও বিটুইন দ্য টাইম টেকেন বাই দেম টু ট্রাভেল দ্য সেম ডিস্টেন্স। তাহলে একই দূরত্ব অতিক্রম করতে তাদের যে সময়টা লাগবে, সেই সময়ের অনুপাতটা তোমার কাছে জানতে চেয়েছে। তাহলে আগে এই কথাটা, এই অঙ্কটা বোঝানোর জন্য আগে বলি স্পিড মানে কি। স্পিড মানে হচ্ছে টাইম বাই ডিস্টেন্স। এই সরি, ভুল লিখে দিয়েছি। ডিস্টেন্স বাই টাইম, ঠিক আছে? স্পিড মানে এটা সবাই জানো, স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। তাহলে এখানে যেটা দিয়েছি স্পিডের রেশিও বলে দেওয়া আছে 5:4:6, এটা স্পিডের রেশিও বলে দেওয়া আছে। তাহলে দেখো স্পিড, ডিস্টেন্স, টাইম, এই 3টা থেকে যদি আমি টাইম বের করতে চাই, তাহলে টাইম যদি বের করতে চাই সেটা মানে কি হয়? ডিস্টেন্স বাই স্পিড। ভালো করে দেখো, ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্সকে যদি স্পিড দিয়ে ভাগ করি তাহলে টাইম পাওয়া যাবে। তাহলে যেহেতু এখানে সেম ডিস্টেন্স বলেছে, তাহলে 3 জনের ক্ষেত্রে ডিস্টেন্স সেম। তাহলে ডিস্টেন্স আমি প্রথমটার টাইম যদি বের করতে চাই, আমি সবকটার ক্ষেত্রে আমি ডিস্টেন্সটাকে 1 ধরে নিলাম। কি ধরে নিলাম? ডিস্টেন্সটাকে 1 ধরে নিলাম, ঠিক আছে? তাহলে প্রথমটার ক্ষেত্রে টাইম কত হবে? কি হয় টাইম? ডিস্টেন্স বাই স্পিড। তাহলে ডিস্টেন্সটা 1, তাহলে টাইম আর স্পিডটা কত? 5। তাহলে প্রথমটার ক্ষেত্রে কত হবে? টাইম হবে 1/5। তারপরেরটার ক্ষেত্রে যদি আমি খেয়াল করি, তাহলে আমি কি দেবো? সবার ডিস্টেন্স 1 ধরে নিয়েছি, তাহলে ডিস্টেন্সটা 1, ওর টাইম কত, ওর স্পিড কত? 4, তাহলে ওর টাইম কত লাগবে? 1/4। তাহলে 6, তাহলে তারপরেরটা কত লাগবে? 1/6। ভালো করে দেখো, 1/6। তাহলে যদি এরকম আসে, তাহলে তোমাকে যে রেশিওটা দেওয়া আছে সেই রেশিওটাকে জাস্ট খালি উল্টে দিতে হবে, তাহলেই অঙ্কটা হয়ে যাবে। কারণ কি? তার লজিকটা বললাম। তাহলে এটার যদি টাইম টেকেন, এটা যদি স্পিডের হয়, তাহলে টাইমের হবে কি? টাইমের কি হবে? 1/4 ইন্টু 1/6। দেখো তাহলে উল্টে দিতে হবে। কেন? সেটা বলে দিয়েছি কেন উল্টে দিতে হবে। তাহলে এটাকে জাস্ট খালি পূর্ণ সংখ্যায় নিয়ে আসতে পারলে অঙ্ক আমার হয়ে গেল। 5, 4, 6 এর এলসিএম কত? 5, 4, 6 এর এলসিএম 60। তাহলে 12 গুণ করলাম 15, তারপরে গুণ করলাম 10। তাহলে এটা হবে টাইম টেকেনের রেশিও। তাহলে যদি কোনো পরীক্ষায় স্পিডের রেশিও বলে দেওয়া থাকে আর যদি টাইম টেকেনের রেশিও বের করতে বলে, তাহলে তুমি জাস্ট কি করবে? স্পিডের যেটা রেশিও ছিল তার উল্টো রেশিওটা বের করবে, মানে 1/5, 1/4, 1/6 দিয়ে যেটা বের হবে সেটা বের করে ফেলবে। তাহলে হয়ে গেল। এবার 25 নম্বরটা অঙ্কটা দেখো। 25 নম্বর অঙ্কটা কি বলেছে? বলেছে যে ডাইমেনশন অফ রেক্টেঙ্গুলার। তাহলে ডাইমেনশন অফ রেক্টেঙ্গুলার মানে হচ্ছে রেক্টেঙ্গুলার দৈর্ঘ্য আর প্রস্থের কথা বলেছে। হোয়েন ইনক্রিজড বাই 4 মিটার আর ইন দ্য রেশিও 4:3। বলেছে যে কোনো একটা রেক্টেঙ্গুলার ডাইমেনশন যদি 4 মিটার বেড়ে যায়, তাহলে তাদের রেশিও হয় 4:3। মানে দৈর্ঘ্য যদি 4 মিটার বেড়ে যায়, প্রস্থও যদি 4 মিটার বেড়ে যায়, তাহলে তাদের রেশিও হবে 4:3। অ্যান্ড হোয়েন ডিক্রিজড বাই 4 মিটার আর ইন দ্য রেশিও 2:1। তাহলে যখন দৈর্ঘ্য আর প্রস্থ 4 মিটার করে ডিক্রিজ হয়ে যাবে, অর্থাৎ কমে যাবে, তখন তাদের রেশিও হবে দৈর্ঘ্য আর প্রস্থের 2:1। তারপরে কি বের করতে বলেছে? বলেছে দেন ফাইন্ড দ্য ডাইমেনশন অফ দ্য রুম। তার রুমের ডাইমেনশন বের করতে বলেছে, অর্থাৎ দৈর্ঘ্য আর প্রস্থ নির্ণয় করতে বলেছে। এখন একটা কথা ভালো করে বোঝো। ধরো তুমি এইটাকে বললাম আমি নাও, আর এটাকে বললাম আমি বিফোর, আর এটাকে বললাম আমি আফটার। এটাকে বললাম আমি বিফোর, এটাকে বললাম আমি আফটার। তাহলে যদি আমি নাও কত জানি না, ধরো আমি নাও কোনো জিনিসের বর্তমান ধরে নিলাম 100, কোনো জিনিসের এজই ধরে নাও, এজ ধরে নিলাম কোনো জিনিসের বর্তমানে এজ 100।
যদি 4 বছর বিফোরে তাহলে কত থাকবে? 96। 4 বছর বিফোরে। আর 4 বছর আফটারে কত হবে? 104। ঠিক কিনা? তাহলে যদি আমি এই বিফোর থেকে আফটারে আসতে চাই তাহলে আমাকে কতগুলো পথ যেতে হবে, কতগুলো বছর পেরোতে হবে? 4 আর 4 8 বছর পেরোতে হবে। সেরকম ভাবেই এখানে যেটা দিয়ে আছে সেরকম ভাবে যদি তুমি ভাবো, এখানে যেটা দেওয়া আছে সেটা বর্তমান রেশিওটা বলা নেই। বর্তমান রেশিওটা বলা নেই, বলা আছে 4 বছর আগের রেশিও বলা আছে কত? 4:3। বর্তমানটা জানি না, 4 বছর পরেরটা জানি কত? 2:1। তাহলে এখান থেকে এখানে যেতে কত? 4, আর এখান থেকে এখানে যেতে 4। তাহলে এখান থেকে এখানে আসতে তোমাকে 8 পেরোতে হবে, 8 পেরোতে হবে। তাহলে যদি 4 বছর আগেরটা দেওয়া থাকে আর 4 বছর পরেরটা দেওয়া থাকে, তাহলে আগেরটা থেকে পরেরটায় যেতে তোমাকে 8 যোগ করতে হবে, তাহলেই তুমি পরেরটায় যেতে পারবে। তাহলে সেরকম ভাবেই দেখো আমি এখানে লরেন্স মেথড লাগাচ্ছি। তোমরা অলরেডি জানো 4 মিটার যদি আমি ইনক্রিজ করে দেই তাহলে 4:3 হয়, আর 4 মিটার ডিক্রিজ যদি করে দেই তাহলে 2:1 হয়। তাহলে এটা বিফোর, এটা হচ্ছে আফটার। এটা বিফোর, এটা 4, এটা ইনক্রিজ করার পরে, এটা ইনক্রিজ করার পরে, এটা ডিক্রিজ করার পরে। তাহলে এখানে দেখো এটা যেহেতু 4 মিটার ইনক্রিজ করি আর 4 মিটার ডিক্রিজ করি, তাহলে ওভারঅল আমি যদি এখান থেকে এখানে আসতে হয় তাহলে 8 করে ইনক্রিজ করতে হবে। তোমাদের কেবলই লজিকটা বোঝালাম কেন 8 করে ইনক্রিজ করতে হয়। তাহলে যদি ইনক্রিজ করে তাহলে তো আমি পেয়ে গেলাম। এবারে তোমাদের জানা জিনিস 3 দুগুণে 6 আর 4 2, 2 বরাবর কত হবে? 8 8, তাহলে কত হবে? 8। তাহলে 1 বরাবর কত? 4। তাহলে যে কোনো একটা রেশিও ধরে নাও, ইনক্রিজের রেশিও অথবা ডিক্রিজের রেশিও, যে কোনো একটা রেশিও ধরে ডাইমেনশন বের করো। যদি ডাইমেনশন বের করতে চাই তাহলে ইনক্রিজটা ধরে যদি আমি এই রেশিওটা যদি ডাইমেনশন বের করতে চাই তাহলে কত হয়? 16, 4 গুণিত 4 16, আর 3 গুণিত 4 12। তাহলে দৈর্ঘ্য কত? 16 মিটার, আর প্রস্থ কত? 12 মিটার। দৈর্ঘ্য 16 মিটার, প্রস্থ 12 মিটার। কিন্তু এটা কি? এটা 4 মিটার বাড়ানোর পরে, কারণ এটা হচ্ছে ইনক্রিজিং এর রেশিও, ইনক্রিজ হয়ে যাওয়ার পরে রেশিও, 4 মিটার বাড়িয়ে দেওয়ার পরে রেশিও। তাহলে তোমাদের যেটা বেরিয়েছে সেটা 4 মিটার বাড়িয়ে দেওয়ার পরে দৈর্ঘ্য আর প্রস্থ বেরিয়েছে। তাহলে এখন বর্তমান দৈর্ঘ্য আর প্রস্থ নির্ণয় করতে বলেছে। তাহলে এখান থেকে 4 মিটার কমিয়ে দাও, 4 মিটার কমিয়ে দাও, তাহলে এখানে হলো 12, এখান থেকে 4 মিটার কমিয়ে দাও তাহলে 8। তাহলে বর্তমান দৈর্ঘ্য 12 আর প্রস্থ 8 মিটার। দেখো বুঝতে পেরেছো কিনা? চলো নেক্সট দুটো অঙ্ক দেখি। দেখো অঙ্ক দুটো বেশ বড় বড়, তোমরা একটু খাতায় টুকে নিতে পারো, নাহলে কিন্তু তোমরা সমস্যায় পড়লেও পড়তে পারো। তো সুতরাং ভিডিওটা পজ করে একটু টুকে নিলে তোমাদের সুবিধা হবে। দেখো কি বলেছে, অ্যান এমপ্লয়ার রিডিউস দ্য নাম্বার অফ এমপ্লয়িজ ইন দ্য রেশিও 9:8। প্রথম কথা কি বলেছে? একজন মালিক কি বলেছে? তার যে কর্মচারী আছে সেই কর্মচারীর সংখ্যাকে কমিয়ে দিয়েছে 9:8 অনুপাতে। মানে প্রথম লাইনটার মধ্যে দিয়ে ওরা বলতে চেয়েছে যে প্রথমে যদি কোনো এমপ্লয়ির কাছে 9 জন কর্মচারী কাজ করতো, সে সেটাকে কমিয়ে এখন 8 জন কর্মচারী খাটাচ্ছে। অ্যান্ড ইনক্রিজ দেয়ার ওয়ার্কস ইন দ্য রেশিও 14:15। কিন্তু তাদের বেতনটাকে বাড়িয়ে দিয়েছে। আগে যদি 14 টাকা করে এক একজনকে দিত, এখন সে 15 টাকা করে এক একজনকে দেয়। তার মানে ইনক্রিজ দেয়ার ওয়ার্কস ইন দ্য রেশিও 14:15, মানে এই কথাটার মধ্যে দিয়ে এইটাই বোঝাতে চেয়েছে যে একজনকে যদি 14 টাকা দিত এখন 15 টাকা দেয়। ফাইন্ড দ্য ডিফারেন্স ইন দ্য অ্যামাউন্ট অফ টোটাল স্যালারি। বলেছে তাহলে সেই এমপ্লয়ির যে টোটাল স্যালারি, আগে যত টাকা স্যালারি দিতে হতো টোটালি, আর পরে যত টাকা টোটালি স্যালারি দিতে হচ্ছে, তাদের মধ্যে ডিফারেন্সটা কত। কিন্তু শর্ত দিয়েছে, সে শর্তটা কি? হুইচ ওয়াজ অরিজিনালি 1890, যেটা কিনা অরিজিনালি 1890 টাকা ছিল। অর্থাৎ প্রথমে যখন সে চেঞ্জ করেনি, এমপ্লয়ি কমায়নি, তখন সে তাকে টোটালি 1890 টাকা দিতে হতো। তাহলে বলেছে তাহলে সেই দুটো স্যালারির মধ্যে ডিফারেন্সটা কত। আবার একবার বলে দিই, একটা এমপ্লয়ি মানে কর্মচারীর সংখ্যা 9:8 করে দিয়েছে, অর্থাৎ আগে 9 জন থাকলে এখন 8 জন আছে। এন্ড ইনক্রিজ দেয়ার ওয়ার্কস ইন দ্য রেশিও 14:15, অর্থাৎ আগে 14 টাকা থাকলে এক একজনকে দিলে এখন সে 15 টাকা করে দেয়। বলছে ফাইন্ড দ্য ডিফারেন্স ইন দ্য অ্যামাউন্ট অফ টোটাল স্যালারি বিল হুইচ ওয়াজ অরিজিনালি 1890 আফটার দ্য অ্যাবভ টু চেঞ্জেস। এই যে দুই রকম ভাবে পরিবর্তন সে করেছে, যে কর্মচারীকে কমিয়ে দিয়েছে, বেতনটাকে বাড়িয়ে দিয়েছে, এই যে দুই রকম পরিবর্তন করেছে, এর ফলে তার টোটাল স্যালারি যা দিতে হয় তারও তো পরিবর্তন করেছে। বলেছে সেই পরিবর্তনটা কত। আর এই যে 1890 যেটা দেওয়া আছে সেটা কি দেওয়া আছে? সেটা হচ্ছে আগে তাকে মোট কত টাকা স্যালারি দিতে হতো সেটা দেওয়া আছে, তার জন্য বলা হচ্ছে অরিজিনালি, মানে আগে তাকে কত টাকা স্যালারি দিতে হতো। তাহলে ধরো আগে বিফোর, আর এখানে নাও
আগে তার কাছে 9 জন কর্মচারী কাজ করলে এখন কাজ করছে 8 জন। এটা হচ্ছে নাম্বার, এমপ্লয়িজের নাম্বার। তারপরে কি বলেছে, ইনক্রিজ দেয়ার ওয়ার্কস ইন দ্য রেশিও 14:15, তাদের বেতন বাড়িয়ে দিয়েছে। আগে যদি এটাকে বেতনকে বি লিখে দেয়, বি ফর বেতন, তাহলে কি আগে যদি 14 টাকা এক একজনকে দিত, এখন 15 টাকা করে দেয়। তাহলে তাকে এখন আগে টোটাল কত টাকা দিতে হতো? আগে সবাইকে টোটালি কত টাকা দিতে হতো বলো? 126 টাকা দিতে হতো। তাকে আগে সমস্ত কর্মচারীকে 126 টাকা পে করতে হতো, এখন তাকে পে করতে হয় কত? 8 জন আর 15, 8 15 120 টাকা, এক একজনকে 15 টাকা করে, 8 জন আছে, এখন 120 টাকা পে করতে হয়। তাহলে আগে অরিজিনালি তার কাছে 126 টাকা তাকে পে করতে হতো সবাইকে, এখন তাকে করতে হয় 120 টাকা। এখন দেখো অরিজিনালি তাকে পে করতে হতো কত? এই যে দেখো অরিজিনালি তাকে পে করতে হতো 1890 টাকা। তার মানে কি 126 ইজ ইকুইভ্যালেন্ট টু 1890। দেখো 1 রেশিও ক্যালকুলেট করবো, তাহলে 1 রেশিও ইজ ইকুইভ্যালেন্ট টু 1890 বাই 126। বুঝতে পেরেছো কি পারোনি? তাহলে যদি আমি 126 দিয়ে কাটি তাহলে কত হবে? প্রথমে 2 দিয়ে কাটি, 6 দুগুণ 63, 2 দিয়ে কাটি, 9 দুগুণ 18, 4 দুগুণ 8, 5 দুগুণ 10। এবার 9 দিয়ে কাটি, 7 নং 63, 9 দিয়ে 9 10 90, 5 নং 45, 7 দিয়ে কাটি, 7 35 105। তাহলে 1 রেশিও বরাবর বেরিয়ে গেল হচ্ছে 35। এবার কি বলেছে, আফটার দ্য অ্যাবভ টু চেঞ্জেস, এইরকম পরিবর্তন করার ফলে তোমাকে কি খুঁজে বের করতে বলেছে? দেখো এই লাইনটা পড়ো, ফাইন্ড দ্য ডিফারেন্স ইন দ্য অ্যামাউন্ট অফ দ্য টোটাল স্যালারি। যে টোটাল স্যালারির ডিফারেন্সের অ্যামাউন্টটা কত? অর্থাৎ আগে যদি তাকে 126 টাকা দিতে হতো, এখন দিতে হয় 120 টাকা, তাহলে তাদের মধ্যে ডিফারেন্স কত? 6। তাহলে এই 6 রেশিও ক্যালকুলেট তোমাকে করতে বলেছে। তাহলে 6 রেশিও আমি ক্যালকুলেট করে ফেলি, 35 × 6, 5 36 0, হাতে থাকলো 3, কত হবে? 210। তাহলে এখন তার স্যালারির ডিফারেন্সটা হচ্ছে 210 টাকা। এরকম 2 চেঞ্জেস করার ফলে তার 210 টাকা তার স্যালারির মধ্যে টোটাল যে পে করতে হয় তার মধ্যে 210 টাকা পরিবর্তন ঘটেছে। এই 6টা কত টাকা পেলাম? এই 6টা এই যে অরিজিনাল আর বর্তমান বিয়োগ করে পেলাম। দেখো বুঝতে পেরেছো কিনা? বোঝা হয়ে গেলে নেক্সট অঙ্ক করি। নেক্সট অঙ্কটা একটু ভালো করে বুঝতে হবে, বেশ বড় সড়ো কথা লেখা আছে। কি বলেছে দেখো, লাস্ট ইয়ার দ্য রেশিও বিটুইন দ্য স্যালারিজ অফ এ অ্যান্ড বি ওয়াজ 3:4। গত বছর এ আর বি এর স্যালারির অনুপাত ছিল 3:4, বাট দ্য রেশিও অফ দের ইন্ডিভিজুয়াল স্যালারিজ বিটুইন লাস্ট ইয়ার অ্যান্ড দিস ইয়ার ওয়ার 4:5 অ্যান্ড 2:3 রেসপেক্টিভলি। এই কথাটার মধ্যে দিয়ে ওরা কি বলতে চেয়েছে, কিন্তু তাদের প্রত্যেকের লাস্ট ইয়ার এবং এই ইয়ার, দিস ইয়ার মানে এই ইয়ার বর্তমান বছরের স্যালারির অনুপাতটা হচ্ছে 4:5। এর 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 আগের বছর এ যে ব্যক্তিটা হচ্ছে এই এ ব্যক্তিটা আগের বছর লাস্ট ইয়ার এবং দিস ইয়ার এই বছরের বেতনের অনুপাত 4:5। তার মানে কি আগের বছর লাস্ট ইয়ার যদি 4 টাকা বেতন থাকে, তাহলে তার এখন বেতন হচ্ছে 5 টাকা। বোঝা গেছে? এবং বি এর কত? 2:3। লাস্ট ইয়ার ইস টু দিস ইয়ার ইজ ইকুয়াল টু 2:3, মানে গত বছর আর এই বছরের স্যালারির অনুপাতটা হচ্ছে 2:3। বোঝা গেছে? তাহলে যদি আমি এখানে দেখো এর লাস্ট ইয়ারটাকে আমি এ এল বলছি, আর বি এর লাস্ট ইয়ারের বেতনটাকে আমি বি এল বলছি বোঝার জন্য, কারণ এ বি লাস্ট ইয়ার দিস ইয়ার সমস্যা করতে পারে, তার জন্য আমি চিনিয়ে দিলাম। আর এর এই বর্তমান বছরের দিস ইয়ার মানে এই বছরটাকে এটি বলছি, আর এই বছরটাকে বিটি বলছি, বি এর এই বছরের বেতনটাকে বিটি বলছি। তাহলে প্রথম যে লাইনটা লেখা আছে এখানে, লাস্ট ইয়ার দ্য রেশিও বিটুইন স্যালারিজ অফ এ অ্যান্ড বি ওয়াজ 3:4, এই কথাটার মধ্যে দিয়ে কি লেখা আছে? গত বছর এ এবং বি এর স্যালারির অনুপাত হচ্ছে 3:4। তার মানে গত বছর এ এর স্যালারি কত ছিল? এ এল। বি এর স্যালারি কত ছিল? বি এল। এটা সমান সমান বলে দিয়েছে 3:4। বোঝা গেছে কি যায়নি? দেখো, এবং লাস্ট কি বলছে, বাট দ্য রেশিও অফ দের ইন্ডিভিজুয়ালস, তাদের প্রত্যেকের স্যালারির অনুপাত বিটুইন লাস্ট ইয়ার অ্যান্ড দিস ইয়ার, গত বছর এবং এই বছরের 4:5। তাহলে গত এ ব্যক্তিটার গত বছরের স্যালারি কত? এ এল। এই বছরের স্যালারি কত? এ টি। এটার অনুপাত বলে দিয়েছে কত? 4:5। দেখো বুঝতে পেরেছো কিনা? আর বি নামক ব্যক্তিটার গত বছরের স্যালারি কত? বিএল। এই বছরের স্যালারি কত? বিটি। তাহলে তাদের অনুপাতটা বলে দিয়েছে কত? 2/3। দেখো বুঝতে পেরেছো কিনা? আর যেটা আমাদেরকে বলে দিয়েছে এই যে লাস্ট লাইনে, ইফ দ্য সাম অফ দেয়ার প্রেজেন্ট স্যালারি ইজ
4160। যে সমষ্টিটা বলে দিয়েছে সেই সমষ্টিটা হলো বর্তমান বছরের, প্রেজেন্ট ইয়ার মানে দিস ইয়ার, এই বর্তমান বছরের মোট সমষ্টিটা বলে দিয়েছে। তাহলে আমি বর্তমান বছরের বা দিস ইয়ারের যদি আমি স্যালারির অনুপাতটা বের করে ফেলতে পারি, তাহলে এটাকে রেশিওটিক ডিভিশন অ্যাপ্লাই করে দিতে পারবো, ভাগ করে ফেলতে পারবো। তাহলে আমার কি অনুপাত বের করার উদ্দেশ্য? এর বর্তমান বেতন মানে এটি এবং বি এর বর্তমান বেতন মানে দিস ইয়ারের বেতন বিটি, এই দুটোর এটি ইস টু বিটি বের করা আমার টার্গেটে। তাহলে দেখো বের করছি কিভাবে, কাজটা দেখো। আমি প্রথমে এই তিনটে বের করে নিয়েছি। এবার কি করি, এ এল বাই বি এল এটা লিখে দিলাম, ইনটু আমি পরেরটাকে নেব, এইটাকে যদি তুলে এখানে বসাই তাহলে উপরে এ এল আসবে, নিচে এটি আসবে, মানে কি আসবে এ এল এটি। আমার তো এ এল কে রাখার উদ্দেশ্য, আমার এ এল কে তো রাখতে চাই না, আমি এ এল কে রাখার আমার কোনো উদ্দেশ্য নেই, তাহলে এ এল কে হটিয়ে দেওয়াই আমার কাজ। তাহলে আমি কি করব, এইটাকে আমি উল্টো করে লিখবো, বুঝতে পেরেছো কিনা দেখো, এটাকে আমি উল্টো করে লিখি, তাহলে এ এল আর এ এল কেটে গেল। বি এল কেও হটিয়ে দেওয়ার কাজ, তাহলে বি এল এখানে উপরে আছে আর এখানে নিচে আছে, তাহলে বি এল মানে সরাসরি এই জিনিসটাকে তুলে যদি এখানে আমি বসিয়ে দিই তাহলে দেখো কেটে যাচ্ছে, বিএল আর বিএল কেটে যাচ্ছে। তাহলে এটাকে যেরকম আছে সেরকম রাখলাম, মাঝখানেরটাকে উল্টে দিলাম কারণ এল কে কাটবো বলে, আর এটাকে সেম রাখলাম কারণ নিচে বিএল আছে, বিএল কে কাটবো বলে। দেখো বুঝতে পেরেছো কিনা? তাহলে এল বাই বিএল মানে কত, 3/4, এটি বাই এল, এখানে এল বাই এটি ছিল, এখানে উল্টে দিয়েছি, তাহলে এই রেশিওটাকে উল্টে দিই 5/4। তাহলে বিএল বাই বিটি মানে কত, 2/3, এটাকে তো উল্টাই নেই, যেরকম রেখেছি সেরকমই, তাহলে সেরকমই নিয়ে দিলাম। তাহলে কত হলো, 2 2 4 আর 3 3 কেটে গেল, তাহলে থাকলো কত 5/8। দেখো বুঝতে পেরেছো কিনা, 5/8। তাহলে এখান থেকে যদি আমি ভাবি এই এল কেটে থাকবে, কেটে যাবে, এই বিএল আর বিএল কেটে যাবে, তাহলে থাকবে কি পড়ে এটি, আর নিচে থাকবে কত বিটি, এটা মানে কত 5/8। তার মানে কত, রেশিওটা কত, এটি আর বিটি রেশিওটা হচ্ছে 5:8, এটি আর বিটির রেশিও হচ্ছে 5:8। আর এটাই মানে কি, এর দিস ইয়ারের স্যালারি আর বি এর দিস ইয়ারের স্যালারির অনুপাত বেরিয়ে গেছে। তাহলে কি এই 8 আর 5 13, এই 13 সমান সমান 4160, তাহলে 13 ইজ ইকুইভ্যালেন্ট টু 4160। বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? তাহলে 1 দেখো নিচে দেখো, 1 ইজ ইকুইভ্যালেন্ট টু কত, তাহলে 3 13 39, 2 4 2 26, 320 টাকা। এবার কি বলেছে, হাউ মাচ স্যালারি অফ এ নাও। তাহলে 1 রেশিও বরাবর কত পেয়েছি 320, তাহলে এর স্যালারি কত হবে, এর রেশিও কত 5, তাহলে 5 এর সঙ্গে 320 গুণ করে দাও, কত হচ্ছে 5 এর সঙ্গে 320 গুণ করলে, দেখতে পাচ্ছ কিনা দেখো, 320 সঙ্গে 5 গুণ করে দিলে যা হবে সেটা হবে এর স্যালারি, 500 5 2 10 0 থাকলে 1 1600, তাহলে এই 1600 টাকাই হলো এর স্যালারি। দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে, 1600 টাকাই হলো এর স্যালারি। 1 রেশিও বেরিয়েছে, তার করসপন্ডিং রেশিও দিয়ে গুণ করে দিয়েছি, এর স্যালারি বেরিয়ে গেছে। এই ছিল রেশিও প্রপোর্শন চ্যাপ্টারটা। অনেক অঙ্ক করিয়েছি, তোমরা আরো বাড়িতে বসে আরো প্র্যাকটিস করো। বিভিন্ন ধরনের বই কিনতে পারো, আর এস আগরওয়াল খুব ভালো বই, তারপরে রাজেশ ভার্মার বই কিনতে পারো, এগুলো ধরে ধরে প্র্যাকটিস করো রেশিও প্রপোর্শন চ্যাপ্টার থেকে। আর আজকের ক্লাসগুলো কেমন লাগলো, রেশিও চ্যাপ্টারের কেমন কনসেপ্ট গ্রো হয়েছে, কেমন কি বুঝতে পেরেছো, সেগুলো কমেন্ট করে অবশ্যই জানিও, ভালো লাগবে, ভালো ভালো কমেন্ট করো, ভালো লাগবে। আর বুঝতে না পারলেও কিংবা কোথাও সমস্যা হলে কমেন্ট করে জানিও। আর আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক করো। থ্যাংক ইউ।